পরে হলেও আমাদেরকে প্রোগ্রামটি করতে হচ্ছে। আসলে ট্রান্সজেন্ডার এই যৌনাঙ্গচার বিকৃত যৌনাঙ্গচার যেটা এখন বাংলাদেশে কিনা বাস্তবায়িত হচ্ছে এবং সেটা শিশু মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। খুবই দুঃখজনক ব্যাপার। আমরা এতদিন বিকৃত যৌনতা, বিকৃত যৌনাচার নিয়ে কথা বলেছি, কিংবা আমরা বিকৃত মানসিকতা এই সমস্ত শব্দের সাথে কিন্তু আমরা, বা বিকৃত মনোভাব এই সমস্ত শব্দের সাথে বা এই সমস্ত জিনিসের সাথে ছড়িয়ে দেওয়া হচ্ছে। খুবই দুঃখজনক। তো আসলে এটা নিয়ে কথা বলাটা একান্তই জরুরি হয়ে পড়েছে। এবং আমরা যারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি বা এই বিষয়গুলো নিয়ে আমরা সামান্য জানি, আমাদের উচিত সবাইকে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা। আমরা এই বিষয়গুলো জানি, এই বিষয়গুলোকে মানুষের সামনে, জাতির সামনে স্পষ্ট করা। হ্যাঁ, আমরা বলি যে আমরা আমাদের একটা একটা মুসলিম কান্ট্রিতে বসবাস করতেছি বা আমরা অনেকগুলো জনসংখ্যা মুসলিম, কিন্তু বিষয়গুলো আসলে কি, এত মুসলমান বা এত মুসলমান থাকা সত্ত্বেও কিন্তু সবাই কিন্তু আমরা এই সমস্ত ব্যাপারগুলোর ক্ষেত্রে উদাসীন। আমরা জানি না যে কি হয়ে যাচ্ছে, আমাদের সমাজে কি ঢুকানো হচ্ছে। তো সেই হিসেবে আমরা যারা টুকিটাকি জানি, অবশ্যই আমাদের উচিত এই বিষয়গুলোকে জাতির সামনে উপস্থাপন করা এবং মানুষের কর্ণকুহরে তা পৌঁছে দেয়া, যে আসলে আমাদের আমাদের মুসলিম সমাজে আসলে কি বাস্তবায়িত হতে যাচ্ছে এবং কতটা ভয়ানক ভাবে সেটার মাস্টার প্ল্যান সেটা বাস্তবায়িত করা হচ্ছে। খুবই আশ্চর্যজনক ব্যাপার। তো ট্রান্সজেন্ডার ব্যাপারটা আসলে কি, ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার কতটা ভয়ঙ্কর, সেই দিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি ট্রান্সজেন্ডার এর ব্যাপারে ইসলাম কি বলে, ইসলামের শরিয়া এর ব্যাপারে কি বলে, সেই বিষয়গুলো আমরা স্পষ্ট করব। তো আমরা আজকে শুরু থেকে আমাদের যে অতিথি আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছেন, তিনি আলহামদুলিল্লাহ আমাদের শুভাকাঙ্ক্ষী, সুদূর সেই ইন্ডিয়া থেকে আমাদের সাথে তিনি আমাদের দাওয়া কার্যক্রমের পাশে থাকেন। হাসাব বিন আহমেদ ভাই, জাজাকুমুল্লাহ ভাই। ধৈর্য ধারণ করে আমরা আলোচনাটা পুরোটাই শুনো, প্রোগ্রামটি উপভোগ করব। খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। সামান্য নেট প্রবলেমের কারণে হয়তো একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, তো আমরা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমরা প্রোগ্রামটি দেখব। তো হাসাব বিন আহমেদ ভাই, আমরা শুরুতে আপনার থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ধন্যবাদ জানাই সত্যমনা টিম আর সত্যমনা পাঠকদেরকে যে আমাকে এখানে কিছু কথা বলার একটা প্ল্যাটফর্ম, একটা জায়গা করে দিয়েছে। তো শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নেই, হয়তো এমন কিছু শব্দ বা এমন কিছু ওয়ার্ড আমি এখানে ব্যবহার করতে বাধ্য, যেই ওয়ার্ডগুলো আমরা সাধারণত আমাদের সামাজিক জীবনে আমরা ব্যবহার করি না, কিন্তু আজকে আলোচনার প্রেক্ষাপটে এই শব্দগুলো ইউজ না করলেই না। আর সেই শব্দগুলো উচ্চারণ করার জন্য আপনাদের থেকে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো শুরু করার আগে আমি শুরু করছি এই আমার পছন্দের একজন স্পিকার শায়েখ আহমদ মুসা জিবরিল, তিনি একটা খুব সুন্দর একটা কথা বলেছিলেন। সেই তার কথা দিয়েই আমি আমার আলোচনা শুরু করব। তিনি বলেছিলেন, নিউডিটি ওয়াজ এ পানিশমেন্ট ফ্রম আল্লাহ এন্ড নাও দে কল ইট ফ্রিডম। এই নিউডিটিটা আল্লাহ দিয়েছিলেন একটা পানিশমেন্ট রূপে, একটা শাস্তি রূপে, আর এখন এই নিউডিটিটাকে আমরা আমাদের স্বাধীনতা বলি। এর থেকে দুর্ভাগ্য আর এর থেকে খারাপ মানসিকতা হয়তো পৃথিবীর কোনো কালেও, কোনো সাম্রাজ্যেও এই রকম খারাপ মানসিকতা হয়তো আমাদের ছিল না। তো আজকের যে আলোচনা এলজিবিটি কিউ, এই এলজিবিটি কি নিয়ে হয়তো আমি চাচ্ছি একটু বিস্তারিত ভাবে আলোচনা করার জন্য। তো আশা করছি সঙ্গেই থাকবে। প্রথমত এলজিবিটি কিউ নিয়ে যদি আমি বলি যে এলজিবিটি কিউ কি, তাহলে হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। এলজিবিটি এলজেবিটি কিউ, এটার মানে হচ্ছে এমন কোন লোক যার রূপান্তরিত লিঙ্গ বা ফিজিক্যাল যে লিঙ্গ আর মনের ভিতরে সে অন্য লিঙ্গ ধারণ করে। যেরকম আপনি ধরেন একজন ছেলে, তো আপনার ভিতরে ভিতরে আপনি মনে করতেছেন যে আপনি মেয়ে, বা আপনি একজন মেয়ে, আপনি মনে করতেছেন যে আমি একজন ছেলে। এই ধরনের একটা গ্রুপকে বোঝানো হয়। আবার
এলজিবিটি কিউ দিয়ে আপনারা এটাও বুঝাইতে পারেন যে ছেলেকে ভালোবাসলো বা কোনো মেয়েকে ভালোবাসলো, যেই ভালোবাসাটা ফিজিক্যাল রিলেশনেও যায় আর কি। তো এই ধরনের যে রিলেশন গুলো, এই রিলেশন গুলোকে 3-4টাকে একসঙ্গে আমরা এলজিবিটি কিউ বলে ধরে নেই। তো এলজিবিটি কিউ আমরা ইসলাম সব সময় এটাকে নেগেটিভ ভাবে দেখেছে। এমনকি এই হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা এত বড় অপরাধ ইসলামে যে এর জন্য লূত আলাইহিস সালামের পুরা কম আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এটা এত বড় পাপ। আর এই পাপটাই আজকে আমাদের সমাজে এতটাই সাধারণ হয়ে গেছে যে আমাদের চারিপাশে যে মানুষগুলো থাকে এই মানুষগুলোকেও গ্রাস করে নিচ্ছে। এটাকে ক্যান্সারের থেকে বড় কিছু বলা ভালো হয়, কিন্তু ক্যান্সারের থেকে বড় কিছু কি বলবো আমি এটাই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, প্রথমে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে শুরু করি যে সমকামিতা কি জেনেটিক্যালি হয়? কারণ প্রথমেই অনেকেই যে সমকামী যারা, তারা মনে করে যে সমকামিতা জেনেটিক্যালি, এটা জন্মগত ভাবেই থাকে বা এটা জিন থেকে আসে, বাপদাদার থেকে এসে। এটা কি সত্যি? প্রথমে আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে আমি শুরু করব। আচ্ছা, গত বছরের আমেরিকার জন হপকিন্সের দুই বিখ্যাত সায়েন্টিস্ট প্রায় 200 সায়েন্টিফিক জার্নাল ঘেটে নিউ অ্যাটলান্টিক্স নামক জার্নালে একটি প্রতিবেদন ছাপিয়েছেন, যেখানে তারা দেখিয়েছেন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের সাথে সহজাত, জন্মগত বা বায়োলজিক্যাল যে সম্পর্ক এতদিন ভাবা হতো তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। আমি লাইনটা আবার বলি যে আগে আমরা যারা ভাবতাম যে এই যে ইটা এলজিবিটি কিউ বা সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি, এটা যেটা জেনেটিক্যালি ভাবা হতো, তার জন্মগত বা বায়োলজিক্যাল যে সম্পর্ক এতদিন ভাবা হতো তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এটার একটা আমি আপনাদের দেখাই। হাওয়ার্ড ম্যাগাজিনের একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান। ওই রিপোর্টে আপনাদের স্পষ্ট এখানে লেখা আছে দেয়ার স্টিল নো গিয়ে জিন। আমি এটা দেখাই, হ্যাঁ দেখুন, আপনারা হয়তো দেখতে পারবেন, আমি জানি না দেখা যাবেই না। এটা হচ্ছে আপনার হাওয়ার্ড ম্যাগাজিনের এইখানে স্পষ্ট হয়তো লেখা আছে, আপনারা বুঝতেছি না। হ্যাঁ, এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাওয়ার্ড ম্যাগাজিনের লেখা, এখানে একটা রিপোর্ট, দেয়ার স্টিল নো গে জিন। তো আমি এইটাই আপনাদের দেখালাম যে হাওয়ার্ড ম্যাগাজিনের থেকে যে কোনো ধরনের গে জিন এক্সিস্ট করে না। এটা আমার কথা না, হাওয়ার্ড ম্যাগাজিনের কথা। আচ্ছা, তার পরবর্তীতে আমি যাই। গ্রামীণ পরিবেশে যারা বেড়ে ওঠে, একজন মানুষের সমকামী হওয়ার সম্ভাবনা, গ্রামীণ যারা গ্রামে থাকে সেই মানুষগুলোর সমকামী হওয়ার সম্ভাবনা শহরে বেড়ে ওঠা কারো থেকে ন্যূনতম 4 গুণ কম, যা প্রমাণ করে সমকামিতা একটি পলিটিক্যাল, সোশিয়াল ও কালচারাল ট্রেন্ড। মজার একটা তথ্য হলো 29/8/19 হাওয়ার্ড ম্যাগাজিন তাদের এক সংখ্যায় দাবি করেছেন যে এখনো পর্যন্ত গে জিন বলতে কোনো কিছু নেই, যেটা আমি আপনাদেরকে অল্প আগে দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন এখন আমি এই করি একটা ডাটা আমি আপনাদেরকে বলি আর কি, যে গে পুরুষরা তাদের সেশনে কি কি করে, এইটার একটা 2017 সালে একটা জরিপ হয়। এই জরিপটা করে ইএমআইএস 1,27,792 জনের উপর একটা জরিপ হয়। তাদের ভিতরে কি করে লাস্ট তারা সেক্স নিয়ে কি করেছেন এইটার একটা রিপোর্ট যদি তারা দেখায় যে ওরাল সেক্স তারা করেছেন 80 থেকে 76%, পরস্পর হয়তমতন করেছেন 71%, পায়োমিলন করেছেন 45 থেকে 39%, পায়ু শ্বসন করেছেন 35 থেকে 31%। আচ্ছা, এই এগুলো এই সাধারণত এই 4টা জিনিসই হয় আর কি এলজিবিটি কিউবে যে ফিজিক্যাল রিলেশন গুলো করা হয়। তো এই 4টা ইতেই স্টেজে আমরা দেখবো আর কি একটা একটা করে যে আমাদের সমাজে এই 4টা সেক্সুয়াল রিলেশনের কতটা খারাপ প্রভাব পড়ে, আমাদের সমাজ কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে, আমাদের এক্সিস্টেন্স কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে। তো প্রথমে আমরা আসি পায়োমিলন নিয়ে। আচ্ছা, পায়োমিলন নিয়ে একটু বিস্তারিত ভাবে আমি আলোচনা করব, কারণ পায়োমিলনটাই হচ্ছে হোমোসেক্সুয়ালিটির বেশি ইউজ করা বা বেশি ব্যবহার করা একটা পন্থা একটা। প্রথমেই কেন
যে আমরা যারা যারা করি আর কি, এই এলজিবিটি কিউ যারা মানে, তারা তো একটা কথা সব সময় বলে যে এই সমকামিতা এটা হলো প্রাকৃতিক। আচ্ছা, এখন যদি কোনো একটা বস্তু প্রাকৃতিক হয়, ন্যাচারাল হয়, তাহলে সেই বস্তুতে হয়তো তার কোনো মারাত্মক ক্ষতি হওয়ার কথা না। কিন্তু যদি কেউ এই পায়োমিলন করে, তার বহু ধরনের ক্ষতি হয়, যেই ক্ষতিগুলো আমরা দেখব। ঠিক তার আগে আমরা জেনে নেই যে যে ভিজেনার গঠনটা কিরকম হয়, তারপরে আমরা পায়োমিলনের উঠে যাব। আচ্ছা, ভিজেনার গঠনে যদি আমরা বলি, এখানে 4-5টা পয়েন্ট আছে। 1 নম্বর, এটা ঘর্ষণ উপযোগী। এখানে যেতগুলো ঘর্ষণ হয়, এটা ঘর্ষণ উপযোগী, এটা ঘর্ষণের ফলে কোনো ধরনের ক্ষতি হয় না। দ্বিতীয়তে, প্রচুর পিচ্ছলকারী তরল ব্যবস্থা এখানে আছে। আর তৃতীয়ত, অ্যাসিডিক পরিবেশ, ফলে বাহিরে থেকে যে জীবাণুগুলো ভিতরে যায় সেগুলো প্রতিরোধ করে, বাহির থেকে কোনো জীবাণু ভিতরে গিয়ে অ্যাটাক করতে পারে না। চতুর্থ, প্রসারণশীল। আর পঞ্চম, আনন্দের অনুভূতি সৃষ্টি করে। তো এই ক্যারেক্টার গুলোই মনে দেখায় যে এইটা একটা মেয়ে আর একটা ছেলের ফিজিক্যাল রিলেশনটা, এটা ন্যাচারাল। কিন্তু যখন আমরা দেখবো পায়োমিলনের যে এইটা, ওইটা ন্যাচারাল না। এই জন্যই আমি এই ক্যারেক্টার গুলো বললাম। এখন এই ক্যারেক্টার গুলোর আমরা কেন ন্যাচারাল না আর কি কি ক্ষতি হয় ওইটা একটু দেখি। আচ্ছা, এখানে কিছু ফটো যদি আপনাদেরকে দেখাতে পারতাম ভালো হতো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আচ্ছা, পুরুষদের বায়ুপথের মাত্র 4 থেকে 5 সেন্টিমিটার জায়গা ঘর্ষণ উপযোগী। পরের এলাকাগুলো মোটেও ঘর্ষণ উপযোগী নয়। পুরুষের গড় উল্লেখিত লিঙ্গর দৈর্ঘ্য 5 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি কমিয়ে ধরি, ধরেন 4 ইঞ্চি ঘর্ষণের উপযোগী। 4 ইঞ্চি মানে 10 সেন্টিমিটার, মানে লিঙ্গর বাকি 5 সেন্টিমিটার গিয়ে আঘাত করবে রেকটামের যে স্তবকার কোষগুলো থাকে, এই কোষের আবরণে, যা ঘর্ষণের অনুপযোগী। আর আমরা হয়তো আগেই জানি আর কি, যে যেখানে ঘর্ষণের অনুপযোগী সেইখানে যদি ঘর্ষণ হয়, তাহলে সেইখানে মেটাপ্লেসেন্টা ঘটে। আর এই মেটাপ্লেসেন্টা ক্যান্সারের ঝুঁকি অনেক গুণে বৃদ্ধি করে দেয়। আর এই যেখানে মেটাপ্লেসেন্টা হয়, সেখানে কোষের যে ধরন থাকে সেই ধরনগুলো ভেঙে যায়। আর এই ভেঙে যাওয়ার ফলে এতে ক্যান্সারের রূপ নিতে পারে। আর সমকামীদের মলদ্বারের ক্যান্সারের ঘটনা সাধারণ মানুষের চেয়ে 20 গুণ বেশি। আমেরিকার ক্যান্সার সোসাইটি জানাচ্ছেন পায়ু ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়, আরো বেশি সম্ভাবনা বাড়ে সমকামী পায়োমিলনদের। আচ্ছা, 2 নম্বর আর একটা বিষয় জানি। আচ্ছা, যেহেতু এমন জায়গায় গিয়ে আঘাত হচ্ছে যে স্তম্ভকোষ মাল্টি লেয়ার না, ফলে প্রতিবার সেক্স ইনজুরি হবেই, এটা তো কনফার্ম। আর আবরণী ক্ষতিগ্রস্ত হবেই, ফলে এইডস ভাইরাস, পেপিলোমা ভাইরাস ইনফেকশন ছড়ায় দ্রুত। এইডস তো এইডসি আর পেপিলোমা ভাইরাসই মূলত 80 থেকে 90 মলদ্বারের ক্যান্সারের জন্য দায়ী। 3 নাম্বার আমি পয়েন্টে আসি, যে কেন এই হোমোসেক্সুয়ালিটির যে সেক্স পায়োমিলন এটা উচিত না, এটা কেন ভয়ানক। 3 নাম্বার দেখুন, টিউমার টিউমার যেটা থাকে আমাদের নরমালি, আর টিউমার যেটা খারাপ একটা জাত, এই খারাপ জাতটাকেই বলা হয় ক্যান্সার। টিউমার বড় হতে সাহায্য করে আমাদের দেহে উৎপন্ন পিজি নামক কেমিক্যাল, গ্রুপের PGE2 এন্ড PGF2। আর টিউমার তৈরি শুরু হতে সাহায্য করে PGF2 এন্ড PGE1। এই এবং এই 3 ধরনের পিজি অত্যাধিক পরিমাণে আছে বীর্য। এই 3 ধরনের পিজি বীর্যতে সব থেকে বেশি আছে। দেহ অবস্থায় অন্য যে কোনো রস বা টিস্যুর চেয়ে বেশি, মানে বীর্য সহ্য করার ক্ষমতাও পুরুষের নেই, যা জরায়ুর আছে। তার মানে ঘটনাগুলো এরকম, যদি আপনি হোমোসেক্সুয়ালিটি পায়োমিলন করেন, তাহলে যে বীর্যতে যে এইটা থাকবে, আপনার যে গ্রুপটা, যে কেমিক্যালটা থাকে, এই কেমিক্যালটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর এই যে কেমি ইটা ইটা থাকে আর কি, গ্রুপ, এই 3-4 ধরনের গ্রুপ, PGE2, PGF2, এই গ্রুপগুলো খুবই ক্ষতিকর। আর এইটা সহ্য করার ক্ষমতা পায়ুর নেই, কিন্তু এইটা জরায়ুর আছে, সো জরায়ুতে কোনো ক্ষতি হয় না। আর এর থেকেও বোঝা যায় যে ছেলে মেয়ের যে ফিজিক্যাল রিলেশন, এটা ন্যাচারাল, আর ছেলে ছেলের যে ফিজিক্যাল রিলেশন,
এটা ন্যাচারাল না। নাম্বার 4, ডক্টর স্টিফেন ই গোল্ডস্টোন এমডি সাহেব, তিনি তিনি স্কুল অফ মন্টান সিন স্কুল অফ মেডিসিন নিউ ইয়র্কের অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল প্রফেসর, তিনি GayHealth.com এর মেডিকেল ডিরেক্টর। তিনি 2000 সালের আমেরিকান সোসাইটি অফ কোলন অ্যান্ড রেকটাল সার্জনসের এক বার্ষিক সম্মেলনে বলেন, 1997 সালের আগে আমি আমার পুরো কেরিয়ারে একটা পায়ু ক্যান্সারের রোগী পেয়েছি। 1997 থেকে 1999 পর্যন্ত আমি আমার চেম্বারের রেফার হয়ে আসা 200 পুরুষ রোগীর ডাটা সংগ্রহ করি, এদের সবাই নন ক্যান্সারের সমস্যা নিয়ে এসেছিল। খেয়াল করবেন, এই যেহেতু মানুষ তার চেম্বারে এসেছিল 200 থেকে বেশি পুরুষ, সে নিজে দেখেছেন, এই যারা পায়োমিলন করেছেন এরা কিন্তু কেউ ক্যান্সার নিয়ে আসেনি, অন্য কোনো রোগ নিয়ে এসেছিলেন। কিন্তু পরে দেখা যায় যে 60% বেশি মানুষের ক্যান্সারের যে কোষ, সেই কোষগুলো তিনি পেয়েছিলেন, আর 30% মানুষের ক্যান্সারের কোষ অলরেডি ছড়িয়ে পড়েছিলেন। কিন্তু এমন কিছু কিছু মানুষ যেরকম 60% ক্যান্সারের কোষ ছিল, কিন্তু ক্যান্সার গুলো এখনো এই হয় নাই আর কি, আপনার ছড়িয়ে পড়ে নাই। সো তারা বুঝতে পারতে নাই যে আমাদের ক্যান্সার আছে। তো তাহলে আমরা এর থেকে জানলাম যে যদি আপনি পায়োমিলন করেন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি অত্যাধিক গুরুত্বপূর্ণ ভাবে বাড়বে। আর এই জন্যই প্রফেসর কি করেছিলেন যে যারাই এই হোমোসেক্সুয়ালিটি পায়োমিলন নিয়ে যারা আসবে তাদেরকে সব সময় সম্পূর্ণভাবে ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত, যাতে কোনো ধরনের ক্যান্সারের না থাকে। কারণ তারা হয়তো বুঝতেও পারতেছে না যে তাদের শরীরে ক্যান্সার আছে, কিন্তু তাদের শরীরে ক্যান্সার লুকিয়ে আছে, এরকম হতে পারে। আর একটা 6 নাম্বার একটা আমি পয়েন্ট যদি আমি শোনাই আপনাদেরকে আর কি, যে পায়ুপথের অধিকাংশ ক্যান্সারই এন্ড্রোমোনাকোপ টাইপ হয়, আর মানে গ্ল্যান্ড টাইপ যেটা হয় আর কি। আচ্ছা, আর এই টাইপটা খুবই বিরল। ক্যান্সার যদি হয় এই টাইপটার ক্যান্সার খুবই কম হয়। কিন্তু এই কোষটার যে ক্যান্সার, এই ক্যান্সারটা হঠাৎই বৃদ্ধি পেয়ে যায়। কেন বৃদ্ধি পেয়ে যায়? কারণ যারা রিসার্চার বলেছেন যে এই ক্যান্সারটা বৃদ্ধি পাওয়ার মেন কারণ হচ্ছে হোমোসেক্সুয়ালিটির জন্য এই ক্যান্সারটা, পায়ুর ক্যান্সারটা বৃদ্ধি পায়। আমি এখানে দু একটা কথা এখানে অ্যাড করতে চাই যে ট্রান্সজেন্ডার মূলত যারা হয়তো ভাবছেন যে এটা তো হচ্ছে সমকামিতাদের একটা কথা, বা আমরা সমকামিতার ব্যাপারটাকে এখানে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যে হ্যাঁ, যে ট্রান্সজেন্ডারও কিন্তু সমকামীদেরই একটা মানে সমকামিতারই একটা অংশ। হুম যারা নিজের যৌনাঙ্গ পরিবর্তন করছেন, একজন পুরুষ যখন নিজের যৌনাঙ্গ পরিবর্তন করে মেয়ে হচ্ছে, তখন সেই পুরুষটা কিন্তু আবার সামাজিক ভাবে চাচ্ছে যে আমার বিবাহ দেয়া হোক রাষ্ট্রীয়ভাবে, আমি সাধারণ মানুষের মধ্যে থাকতে চাই। তখন সে কিন্তু একটা পুরুষ থেকে মেয়ে হওয়ার পরে সে যখন বিয়ে করবে, সে কিন্তু মেয়েকে বিবাহ করতেছে না, সে ট্রান্সজেন্ডার। তো একজন পুরুষ যখন বিবাহ করছে, সে কিন্তু একটা মেয়েকে বিবাহ করতেছে, মানে একটা ছেলেকে বিবাহ করতেছে, কারণ সে তো ছেলে থেকে মেয়ে হয়েছে। তো ছেলে থেকে যে মেয়ে হয়েছে, সে তো আর মেয়েকে বিবাহ করবে না, সে বিবাহ করবে ছেলেকে। তো যে ছেলে থেকে মেয়ে হয়েছে, সে তো মূলত ছেলে ছিল, আবার বিবাহ করতেছে ছেলেকে। তো দেখা গেছে সেটাও কিন্তু সেই ঘে মানে অর্থাৎ যেটা সমকামিতা যেটা বুঝি, আমরা টোটালি সেই ব্যাপারটাকে ফুটিয়ে তুলছি। আর সমকামিতা ভাই, যে আলহামদুলিল্লাহ সব ভাই খুব সুন্দর আলোচনা করতেছিলেন যে আসলে ন্যাচারাল না, এবং সেটা বৈজ্ঞানিক ভাবেই যে সেটা হচ্ছে মানে কি মানে আনলজিক্যাল যেটাকে বলা হয়, যেটা হচ্ছে গ্রহণযোগ্য না, আমরা যেটা লজিক নাই বা যেটা ট্রুথফুল না, আমরা সেটা গ্রহণ করব কেন? সুন্দর। এখানে আমি এই আলোচনার সাথে আহ দুটি কথা যুক্ত করতে চাই। একটা কথা হলো যে ভাই, হাসাব ভাই যদি আপনি মিউট করেন একটু সাউন্ডটা, তাহলে সাউন্ডটা রিপ্লে আসবে না। হ্যাঁ, সেটা হচ্ছে আহ কোনো কিছু ন্যাচারাল হলেই কি সেটা সেটা প্রমোটেবল বা হচ্ছে সেটা সত্য, বা কোনো কিছু ন্যাচারাল হলেই কি সেটা মানতে হয়? একটি তো কোশ্চেন। আপনারা কেউ বিজ্ঞ যদি দর্শক থাকেন, লিখবেন আমাদেরকে, আমরা আপনাদের কথা জানতে চাই, শুনতে চাই। কোনো কিছু ন্যাচারাল হলেই কি সেটা সত্য হয়ে যায়, বা সেটা মানতে হবে, বা সেটা হচ্ছে
সেটা 100% ঠিক, সেটাতে কোনো অকল্যাণ নাই বা সেটা ঠিক আছে, সেটা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে? এক নম্বর একটা আমার প্রশ্ন, এবং এটা নিয়ে আমি কিছু কথা বলবো। এক, আর দ্বিতীয় হচ্ছে যে ন্যাচারাল এটা আসলে কখন থেকে ধরেন যারা যারা হচ্ছে গিয়ে এই যে ট্রান্সজেন্ডার যারা, তারা বলতেছে, তারা কিছু যুক্তি দেয় যে শিশু থেকে বা ছোটবেলা থেকে তার কাছে মনে হয়েছে যে সে ছেলে অবস্থায় আল্লাহ তাকে বানিয়েছে, কিন্তু তাকে মনে হচ্ছে যে সে মেয়ে, এজন্য সে চাচ্ছে যে আমি একটা মেয়ে। তাহলে তারা কি বোঝাতে চাচ্ছে যে ছোটবেলায়, শৈশবে যদি তার মনে হয় যে সে ছেলে হয়েও তার মনে হচ্ছে সে মেয়ে, তাহলে সে মেয়ে? আচ্ছা তাহলে কি আব্দুল মনে রাজ্জাক করে? ভাই, আব্দুল রাজ্জাক ভাই, আচ্ছা আমি যদি এখন মনে করি আমি বার্ড, তাহলে কি আমি আচ্ছা, বার্ড হয়ে যাব, পাখি হয়ে যাব? আচ্ছা বাবা, ভিডিওটা চলে গেছে, ভিডিওটা আপনার সামনে আনেন। এটা নিয়ে আমি সুন্দর ছোট্ট একটা লেখা দিয়েছিলাম আমার আমার ফেসবুকে। সেটা হচ্ছে এভাবে, একটা বৃদ্ধ লোক, একটা মধ্যবয়সী লোক ধর্ষণ করেছে একটা ছোট বাবুকে। ধর্ষণ করার পর, মানে হচ্ছে এটা একটা ফানি ভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি। তো মধ্যবয়স্ক একটা লোক ছোট্ট একটা বাবুকে ধর্ষণ করেছে। ধর্ষণের পরে তাকে আদালতে তোলা হলো। তো আদালতে যখন বিচারক তার বিপক্ষে রায় দিতে যাচ্ছে, তখন সেই ধর্ষক বলতেছে যে মাননীয় আদালত, প্লিজ আমার কথা আগে শুনুন, আমি আসলে কোনো অপরাধী না। কেন? কারণ আসলে আমি যদিও একটা মধ্যবয়স্ক লোক, কিন্তু আমি মনে মনে একজন শিশু। তো একজন শিশুর অপরাধ হতে পারে না, একজন শিশু ভুল করতে পারে, তো আমাকে অপরাধ দেবেন না, ঠিক আছে? তো আসলে এই সমস্ত মানে হচ্ছে থার্ড ক্লাস লোকদেরকে, যারা হচ্ছে শুধু এই যুক্তি দিয়ে এটা বোঝাতে চায় যে আমার মনে হচ্ছে আমি মনে মনে একটা মেয়ে, ব্যাস আমি মেয়ে, মনে হচ্ছে আমি একটা মেয়ে হয়ে মনে মনে ছেলে, তো আমি ছেলে। এই থার্ড কোয়ালিটির ক্লাসের মানুষগুলোকে আসলে আলোচনা দিয়ে, যৌক্তিক আলোচনা দিয়ে বোঝানোর আমার মনে হয় না যে এটা যৌক্তিকতা কোনোটা আছে। যাই হোক, তো আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে ন্যাচারাল কোনো কিছু হলেই কি সেটা সঠিক, সেটা মানতে হবে, সেটাতে কোনো অকল্যাণ নাই বা সেটা প্রতিষ্ঠিত সত্য? এটা হচ্ছে এক নাম্বার, এটা নিয়ে কিছু কথা বলবো। এরপরে দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে আসলে ওই ছোটবেলায় শৈশবে যেটা মনে হচ্ছে যে আহ সে ট্রান্সজেন্ডার, সে সমকামী, সে সমকামী, তাকে এটা দিতে হবে কারণ ছোটবেলায় তার মনে হয়েছে। আচ্ছা ভাই, এই যে দ্বিতীয় যে কথা আমি বললাম যে ছোটবেলায় মনে হলে, আচ্ছা এটা কখন থেকে মনে হলে আপনারা বুঝাবেন? একদম জন্মের পর মায়ের পেট থেকে হয়ে মনে হচ্ছে যে সে সমকামী? ওই টাইমে তো বুঝার কোনো ক্যাপাসিটি নাই যে হচ্ছে সে সমকামী নাকি উভকামী নাকি এককামী নাকি বহুকামী নাকি পশুকামী। এটা তো আসলে বুঝার তেমন কোনো উপায় নেই। এটা বোঝা যাবে কখন থেকে? ছোট থেকে একটু বড় হবে বা শৈশবে আসবে তখন। আচ্ছা, ধরে নিলাম শৈশবে বোঝা যাচ্ছে যে সে সমকামী বা তার সমলিঙ্গের প্রতি তার টান, ধরে নিলাম শৈশবে। আচ্ছা, তো শৈশবে যদি তার মনে হয়, বাল্যকালে যদি তার মনে হয় তার সমলিঙ্গের প্রতি টান, তাহলে কি সেটা ন্যাচারাল হয়ে গেল? সেটা প্রমাণিত সত্য হয়ে গেল? তাহলে আমি আপনাকে দুটা রিপোর্ট দিচ্ছি। একটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রাইম, যারা বাংলাদেশ থেকে দেখছেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা বিষয়টাকে বুঝুন। আমাদের বাংলাদেশে একটা ক্রাইম, 6 শিশু মিলে একটা শিশুকে হত্যা করেছিল 2021 সালে। 13 জানুয়ারিতে ডেইলি বাংলাদেশ নামক পত্রিকায় একটা বিশাল আর্টিকেল লেখা হয়েছে, এটা নিয়ে একটা প্রতিবেদন করা হয়েছে। 6টা শিশু মিলে, আর প্রত্যেকটা শিশুর বয়স 12, 13, 10, 11-র ভিতরে, এবং যাকে হত্যা করা হয়েছে তারও বয়স 12। এবং পুলিশ বলেন, সেই রিপোর্টে বলা হচ্ছে যে ওই শিশুদের একটা গ্যাংও আছে, এবং তারা ধারালো ছুরি দিয়ে কথার কাটাকাটি হয়ে এক শিশুকে ধরে 5-6 জন মিলে হত্যা করে, ছুরি আঘাত করে। আচ্ছা, এই যে তার শৈশবে তাদের মনের যে হিংস্রতা, শৈশবকালেই যে একটা অ্যাটাক, মানুষকে অ্যাটাক করার যে একটা মানে মনুষ্যত্ব, মনুষ্যত্ব ভিতরে সে লালন করেছে, তাহলে কি আপনারা বলবেন যে যেহেতু সে ছোটবেলায় তার মানসিকতাটি এইরকম, দিস ইজ ন্যাচারাল এবং সেটা মানতে হবে, সেটা অন্যায় নয়? এটা কি আপনারা বলবেন? এবং আরো একটা মজার আরেকটা রিপোর্টে আপনার কথা বলি, আমাদের রাজশাহীতে, বাংলাদেশ যারা জানেন, আমাদের রাজশাহীতে একটা ঘটনা হয়েছে। 7 বছরের একটা বাচ্চা, মাত্র 7 ইয়ার্স, 7 বছরের একটা বাচ্চা তার মায়ের থেকে 5 টাকা চেয়েছিল, তো মা দেয় নাই। তো ওই মাকে সে কি করেছে, বটি দিয়ে আঘাত করে মাকে হত্যা করে ফেলেছে। 7 বছরের একটা শিশু, এটা বাংলাদেশে ভাইরাল একটা একটা খবর, আমরা এটা দেখেছি, এবং আমি আজকে আবার নতুন করে সেটা দেখে সুন্দর করে রেফারেন্স কোট করে নিয়ে এসেছি। তো যে 7 বছরের একটা বাচ্চার ভিতরে যে একটা হিংস্রতা বা হচ্ছে হত্যা করার মতো একটা ভিতরে যে একটা তার একটা আচ্ছা সাহস বা তার একটা আব্দুল রাজ্জাক ভাই,
আচ্ছা, আমি আর হ্যাঁ একটা ভাই। কথা বলি সবাইকে, ছোট্ট করে, হুম, যে হয়তো আমরা সময়ের অভাবে বহুত রেফারেন্স আমরা দিতে পারতেছি না বা আমরা দেখাতে পারতেছি না। প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে আছে বা আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে আছে। যদি কোনো কথার রেফারেন্স কোনো দর্শকের চায় আমাকে বা সত্যমনাকে যদি জানায়, আমরা তাদেরকে রেফারেন্স দিতে বাধ্য। সব রেফারেন্স আমার কাছে হুম, আছে। অবশ্যই অবভিয়াসলি, হ্যাঁ ঠিক। যাক আলহামদুলিল্লাহ। তো হচ্ছে রেফারেন্স ছাড়া কিন্তু আমরা কোনো কথা বলছি না। তো দর্শক, যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে দেখেন যে 7 বছরের একটা শিশু তাকে তার মাকে হত্যা করেছে, এবং তার ভিতরে এই যে একটা হিংস্রতা বা তার ভিতরে এই যে একটা হত্যা করার মতো একটা জিনিস তার ভিতরে তৈরি হয়েছে, তাহলে কি আপনারা বলবেন যেহেতু শিশু বয়সে তার এই হত্যার প্রতি তার এই হিংস্রতা ভিতরে তৈরি হয়েছে, দিস ইজ ন্যাচারাল এবং সেটা রাইট, সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করা হোক, এটা কি বলবেন? কখনো বলবেন না। তাহলে বোঝা গেল। এবং আরো মজার ব্যাপার, দেখবেন অনেক সময় দেখা যায় আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চারা মানে দুষ্টামি করে ধূমপান করতেছে, এরকম ভিডিও কিন্তু মাঝে মধ্যে ভাইরাল হয়, কয়েকজন মিলে সিগারেট খাচ্ছে, হ্যাঁ, অ্যালকোহলে আসক্ত হয়ে যাচ্ছে। যে স্কুলের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এই যে ধূমপান করতেছে, তাহলে কি বলবেন যে ন্যাচারাল, ও ছোটবেলা থেকে এগুলো পছন্দ করে? তাহলে এটা ঠিক। আরো মজার ব্যাপার বলি, যে হচ্ছে 18 বছরের নিচে তো আমরা শিশু মনে করি, তাই তো? 18 বছরের নিচে জরিপে আছে অনেক ছেলেরা পর্ণ আসক্ত, পর্ণ দেখে। 18 বছরের নিচে বয়স, তারা কি বুঝে? কিন্তু সমাজে এটা হচ্ছে। তাহলে আপনারা কি বলবেন? যে সে যেহেতু ছোটবেলায় পর্ণ আসক্ত, পর্ণর প্রতি তার আগ্রহ বা হচ্ছে তার মনে এটা চায়, তাহলে সেটা ন্যাচারাল এবং সেটা মানতে হবে, সেটা সত্য, সেটা মেনে নিতে হবে অবিধিলায়। মানে খুব হাস্যকর ব্যাপার। হ্যাঁ, ট্রান্সজেন্ডার বাদী ভাইরা যারা আছেন, যারা ট্রান্সজেন্ডারকে খুব সুন্দর করে প্রমোট করতেছেন, যে ছোটবেলায় তার মনে হচ্ছে এরকম। আরো মজার কথা বলি, আমাদের এই ট্রান্সজেন্ডার ব্যাপারটা নিয়ে আমরা কেন এত উদ্বিগ্ন, উদ্গ্রীব হয়ে আছি, কারণ এটা আমাদের সমাজে বাস্তবায়ন করা হচ্ছে। আজকে আমাদের শিশুদের 7ম শ্রেণীর বইয়ে, পাঠ্যপুস্তকে সেটা গিলানো হচ্ছে। তো সেখানে শরীফার গল্প নামের একটা গল্প এনে সেখানে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে। তো শরীফার কেন ট্রান্সজেন্ডার হবে? সে কেন সে শরীফ থেকে শরীফা হলো? কারণ ছোটবেলায় সে ছেলে হয়েও তার মনে হতো যে সে একটা মেয়ে, এজন্য সে মেয়ে। যুক্তি কি দিয়েছে? যে তার সাজুগুজু করতে ভালো লাগে, তারপর মেয়েদের মার সাথে রান্না করতে ভালো লাগে, এটা তার ভালো লাগে, সুতরাং তার কাছে মনে হচ্ছে সে মেয়ে। আচ্ছা, আপনাদের এই লজিক, নারীবাদী যারা আছেন প্লিজ দয়া করে, লিবারেল যারা আছেন এবং যারা ট্রান্সজেন্ডার খুব প্রমোট করে, আমি তাদেরকে কথাবার্তা বলতেছি, তারা আপনারা বুঝবেন। আপনারা তো খুব বলেন যে নারীরা কেন রান্না করবে, নারীরা কেন ঘরের ঘরের কাজ গোছাবে, নারীরা কেন মানে হচ্ছে সাজুগুজুর দায়িত্ব নিবে, পুরুষরা ঘরের কাজ করবে, পুরুষরা রান্না করবে, এটা নারীদের কাজ না। লজিকে থাকেন। আপনারা বলতেছেন সে ছোটবেলায় সাজুগুজু করতে চেয়েছে, মার সাথে রান্না করতে চাইতো, সেজন্য সে নারী, এটা তার যুক্তি। তাহলে সে যেহেতু নারী হতে চাই, এই জন্য ছোটবেলায় সেটা হয়েছে, তাহলে ছোটবেলায় তার রান্না করতে মনে চেয়েছে, সাজুগুজু করতে মনে চেয়েছে, তাহলে বুঝে গেল এটা নারীদের স্বভাব। তাহলে আজকে আপনি সেটা কেন মানেন না? তাহলে সেটা প্রমোট করেন যে নারী মানে রান্না বান্না করতে হবে, নারী মানে ঘর সামলাতে হবে, নারী মানে মায়ের ভূমিকা পালন করতে হবে, অত বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার দরকার নাই, নারীবাদী স্লোগান নিয়ে বিশ্ব জয় করার দরকার নেই, সমাজ আমরা ঘরটা মেনটেন করবো, মেনে নেন। আপনি যদি ওটা মানে এটা কেন মেনবেন না? ভাই, লজিকে থাকেন। যদি কোনো নারীবাদী কোনো ভাইরা দেখে থাকেন কিংবা কোনো ট্রান্সজেন্ডার হয়তো আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন, লজিকে থেকে আমাদের এই কথাকে খণ্ডন করেন। তাহলে আমরা আবার সেই আগের কথা দুটোতে আসি। আগে আমি ভাই, আপনাদেরকে আমি বলেছিলাম। আমি আরেকটা নারীবাদীর কথা এখানে বলি। এই যে হ্যাঁ নারীবাদীর হ্যাঁ, কথা বলেন বললেন, বলেন। একটা মেয়েকে আমি চিনি আর কি। তো উনি নারীবাদী ধরেন। তো উনি ইসলামের যে 4 বিয়ে আর কি, এটা পছন্দ করেন না। উনি ওনার স্বামীকে তার মানে কারোর সঙ্গে ভাগ করতে পারবেন না। হুম। তো 4 বিয়ের নিয়মটা তার কাছে অযৌক্তিক মনে হয়। তিনি কিছুদিন পর আমাকে বলেছিলেন যে কোনো মেয়ে যদি বিয়ের পর অন্য কাউকে ভালো লেগে যেতেই পারে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, আসলে কি বুঝাও কেমন? বলবো, এটা নিয়ে মানে ওদেরকে, যারা নারীবাদী কোয়ালিটি লিবারেল, যারা নাস্তিক, মানে ওরা যে যুক্তি কি, যুক্তিও বুঝে না আসলে, ঠিক আছে? আমার আমার এক শায়খ আমাদের হাদিসের দর্শে একটা কথা বলেছিলেন, যে এক লোক বিবাহ করেছে, এক বিবাহ, তো দ্বিতীয় বিবাহ করেছে,
হয়তো বড় বউয়ের থেকে অনুমতি নিছে বা চেয়েছে, দেয় নাই, বা জোর করে দেয়, দ্বিতীয় বিবাহ করেছে তার স্বাধীনতা অনুযায়ী, যেহেতু ইসলাম সেটাকে দেয়, তো করেছে। তো ওই মহিলা কি করেছে, পুলিশের কাছে গেছে যে আমার স্বামী আরেকটা বিবাহ করছে। তো কি করলো, ওই পুরুষকে গ্রেফতার করা হলো। এবং আরেকটা একই ঘটনা, একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করেছে, এরপরে সে আরেকটা মেয়ের সাথে হোটেলে নাইট কাটাচ্ছে। পুলিশে গিয়ে হোটেলে তাকে যখন ধরলো, এই তুমি এখানে কি করো, তখন বলে, স্যার আমি তো বিবাহ করি না, আসলে আমার গার্লফ্রেন্ড, সময় কাটাচ্ছি। কেউ আছে, তাহলে কোনো সমস্যা নেই। মানে সমাজ আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, মানে আসলে তারা কি, যে ভাই হাসাব ভাই একটু আগে কথা বলছিলেন একটা, যে তার স্বামীর ভাগ কাউকে দিবে না, কিন্তু তিনি আবার বিবাহের পরে কারোর সাথে কথা বলতেই পারে, অর্থাৎ কি পরকীয়া, মানে সোজা কথা, মানে ও ক্ষেত্রে জায়েজ নাই, নিজের ক্ষেত্রে জায়েজ। যাই হোক, আসলে এদের ব্যাপারে আসলে যুক্তি বা লজিক দিয়ে কথা বলার কিছু নাই। ওনাদের এমন অবস্থা যে তাদেরকে আসলে ব্যঙ্গ বিদ্রুপ করে বুঝাতে হয় আমাদেরকে, লজিকই তো তারা নেই। যাই হোক, তো আমি যে কথা বলছিলাম শুরুতেই, যে ন্যাচারাল হইলেও কিন্তু, যে ন্যাচারাল দেখে যে সেটা সত্য বা সেটা প্রতিষ্ঠিত, সেটা আমাদের সমাজে বাস্তবায়ন করতেই হবে, এরকমটা কিন্তু না। আর দ্বিতীয় ব্যাপার হলো, আহ এটা কখন থেকে আসলে শুরু হয়। আমরা ট্রান্সজেন্ডারের কথাটাই যদি বলি, ছোটবেলায় যদি তার কাছে মনে হয়, তাহলে কি ছোটবেলায় ওটা মনে হলে যে সেটা রাইট হয়ে যাবে, বাট এরকম না। সমকামিতা, ট্রান্সজেন্ডার যেমন একটা অসুস্থতা, তদ্রুপ ভাবে ছোটবেলায় যদি কেউ নেশা করে, এটা তার অসুস্থতা। পর্ণাসক্ত হয়, এটা তার অসুস্থতা। হিংস্রতা যদি তার ভিতরে থাকে, হত্যা করার মতো ক্যাপাবিলিটি যদি ভিতরে তৈরি হয়, এটা তার অসুস্থতা। তো এই অসুস্থতার নিরাময়ের জন্য ইসলাম যেভাবে তাদেরকে ইসলাম যেভাবে তাদের গাইড দিতে বলে, তাদের ট্রিটমেন্ট যেমন দরকার, তদ্রুপ ভাবে একজন মানুষ যদি সমকামী হয়, ট্রান্সজেন্ডারের মানসিকতা ছোটবেলা থেকে লালন করবে, এরকমটা হয়েও থাকে, তাহলে অবশ্যই সেটা অসুস্থতা, এবং সেটার জন্য আমাদেরকে চিকিৎসা করতে হবে। এ ব্যাপারে ইসলাম বলে অবশ্যই তাদের সাথে ভালো আচরণ করো, তাদের চিকিৎসা ব্যবস্থা করো। আমি এই বিষয়ে ইনশাল্লাহ আরো আলোচনা করবো, এবং ইসলামিক দিকটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। হাসাব ভাইয়ের কাছে আমরা আবার যাবো। হাসাব ভাই। জি ভাই। তো আমি যেখানে ছিলাম 7 নম্বর পয়েন্টে, আমি 7 নম্বর পয়েন্ট থেকে শুরু করি। তো 7 নম্বর পয়েন্টটা বলার আগে আমি আপনাদের একটা ফটো দেখাই, যেটা আপনাদের জন্য ভালো হবে বুঝতে। হয়তো দেখতে পারতেছেন কি ফটোটা? জি, এই ফটোটার দিকে খেয়াল করুন। এখানে দেখুন একটা আহ যেই ইটো নীলা, যে এইগুলো দেখতে পারতেছেন আপনি, হাসাব নীল ভাই, রঙের। আপনার ফটোটা দেখা যাচ্ছে না। হাসাব ভাই, আপনি একটু ওয়েট করুন, আমি আপনাকে আপনার স্ক্রিনটাকে ফুল করে দিচ্ছি। জি আপনি জি। স্ক্রিনটাকে ফুল করে দিচ্ছি, দিলেই তাহলে সুবিধা হবে, কারণ আমি চাই হচ্ছে হুম, আমাদের আলোচনাগুলো একই স্ক্রিনে আসুক। তো আমি জি। আপনারটাকে একটু বড় করে দিচ্ছি, ওয়েট করেন, একটু ওয়েট করেন প্লিজ। এ হ্যাঁ, ঠিক আছে, এবার আপনার জি, স্ক্রিনটা ফুল ইয়াতে চলে গেছে, এবার আপনি বলুন, দেখান জি। জি। এই যে ফটোটা আপনাদের দেখাইতেছে আরকি, এই উপরের যে ছবির যে নীল রঙের যে জায়গাটা আছে, ওই জায়গাটা আপনারা একটু ভালো করে খেয়াল করুন। এখানে নীল রঙের যে জায়গাটা, নীল রঙের যে বস্তুগুলো, ওইটা হলো শিরা। আচ্ছা, উঁচু জায়গাটাকে বলা হয় কুশন, ঠিক আছে? তো এখানে যে বিখ্যাত একটা অসুখ হয় এই ঈদ থেকে, যেটা আমরা অনেকেই জানি, যেটাকে বলা হয় পাইলস। তো এই নীলা রঙের অংশটাই বেড়ে গোটার মতো হয় আর কি, তারপরে এটা বেরিয়ে আসে। তো এই পাইলস অনেক হয়, কারণে পাইলস হতে পারে। সেই কারণগুলো আমরা এখন বলবো। হয়তো আশা করছি আপনারা ফটোটা ভালো করে দেখে নিয়েছেন। তো তো পাইলস, এই পাইলস কি কি কারণে হয়? পাইলস কিন্তু একটা খুবই একটা বড় একটা ব্যাধির মতো হয়ে গেছে আজকে আমাদের জন্য। তো এই পাইলস কি কি কারণে হয় সেটা অল্প জানি। এই পাইলস হয় শিরা থেকে আহ, রক্ত কামব্যাক করা, বা দীর্ঘ টাইম টয়লেটে বসে থাকা গর্ভাবস্থায়, বা পায়ুপেশির অধিক সংকোচন, কোষ্ঠকাঠিন্য, তারপর পারিবারিক ইতিহাস, এই কারণগুলো থেকেও পাইলস হয়। কিন্তু আর একটা মেইন ফ্যাক্টর আছে যেই কারণ থেকে পাইলস হয়, সেটা হলো অ্যানাল ইন্টারকোর্স, পায়ু মিলন। তো এখান থেকে আমরা কি জানলাম, যে পায়ু মিলনেও কি হয়, অ্যানাল ইন্টারকোর্স থেকেও এই আমাদের পাইলস রোগটা হয়। আর এমনকি পাইউমিলন্স নিজেই একটা, তার মানে আমরা রোগ বলে দিতে পারি বৈজ্ঞানিক ভাবে। আমরা অবৈজ্ঞানিক কোনো কথা বলতেছি না এখানে। আচ্ছা,
দ্বিতীয়তে নাম্বার 8 নাম্বার পয়েন্টে যদি আমরা দেখি যে কেন একটা ন্যাচারাল না, আচ্ছা ৬,১৫০ জন নারী ডাটা বিশ্লেষণ করেছিলেন কিছু গবেষক। এদের ৩৬% মহিলা একবার হলেও পায়ে সঙ্গম করেছেন, আর ৫% পুরুষ, যারা ৫% পুরুষ ছিল যারা একবার হলেও পায় মিলন করেছেন। আচ্ছা, প্রধান গবেষক এই যে গবেষণাটা করেছিলেন, এই প্রধান গবেষক ডক্টর এলিয়ান মার্কেল অ্যান্ড ইনভান, যে পায়ু সঙ্গমের সাথে পায়খানা ধরে রাখতে না পারার একটা সম্পর্ক আছে। তার মানে যারা এই পায়ু সঙ্গম করে তারা পায়খানা ধরে রাখতে পারে না। তার মানে মনে করেন যে বাজার ঘাটেই তারা কাপড় নষ্ট করে ফেলে, এরকম অবস্থা আর কি। তো এটা যদি ন্যাচারাল হতো তাহলে এই ধরনের অসুখ কেন দেখা দেবে? আর এটা খুব একটা সিরিয়াস একটা অসুখ, সিরিয়াস একটা বেমার। আচ্ছা, আর একটা ৯ নাম্বার পয়েন্ট আমি খুব ছোট করে বলি, এটা অনেক লম্বা একটা পয়েন্ট, তারপরেও আমি ছোট্ট করে বলি যেহেতু সময় কম। যে জি ভাই। আসাদ ভাই, ৯ নম্বর পয়েন্টে যাওয়ার আগে আপনি মিউট করেন, আমি একটা কথা বলি এখানে, আপনার কথা অনুযায়ী একটা কথা বলবো। আহ দেখেন, আসাদ ভাই সুন্দর করে কিন্তু বলছে যে আমরা এখানে অবৈজ্ঞানিক কিছু বলছি না, আমরা যেটা বলছি সব বিজ্ঞান ভিত্তিক কথা বলছি, এবং বিজ্ঞান যেটাকে অসুস্থতা বলছে বা বৈজ্ঞানিক ভাবে যেটা হচ্ছে গিয়ে আপনার সমস্যা, অসত্য, যেটার ভিতরে ক্ষতি আছে, আমরা কিন্তু সেই দিকগুলো তুলে ধরছি। কত সুন্দর কথা বলেছেন। দেখেন, এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে যে ইসলাম কিন্তু কখনো বলে নাই যে হচ্ছে ইসলামের মুখোমুখি বিজ্ঞান। ইসলামের ভিতরে বিজ্ঞান আছে, অবভিয়াসলি ইসলামের ভিতরে বিজ্ঞান আছে। আমরা কিন্তু এক কথায় বলে দিতে পারতাম যে এই সমস্ত বিজ্ঞান দিয়ে কি হবে, আমাদের ধর্ম কি আমাদেরকে বলছে, আমরা সেটাই মানবো। অবশ্যই তাই, আমরা বিজ্ঞান কিন্তু বড় করে দেখার কিছু নেই, কারণ ধর্ম যেটা বলেছে সব সত্য, সব প্রমাণিত। হয়তো এখন ধর্মের কোনো কথা আমাদের বুঝে আসতেছে না, কিন্তু আপনারা গবেষণা চালাতে সেটা প্রমাণিত হয়ে যাবে, এবং ইতিহাসে সেটা হয়েছে। অনেক কিছুই, অনেক কিছু, কয়টা বলবো, সেটা না আলাদা এক্সট্রা লাইভ করতে হবে, অনেক কিছুই আছে। তো হচ্ছে এরপর আমরা বিজ্ঞানকে টেনে আনতেছি কেন, যে হচ্ছে আমি এই কথা বোঝাতে চাচ্ছি যে বিজ্ঞান আর ইসলাম মুখোমুখি না, সেটা সাংঘর্ষিক না। ইভেন ইসলাম এর ভিতরেই বিজ্ঞান, অর্থাৎ ইসলামের ভিতরেই বিজ্ঞান আছে, বিজ্ঞানের বাইরে কিছু না। কিন্তু কথা হলো, কিছু কিছু ক্ষেত্রে ইসলাম কেন কথা বলে বিজ্ঞানের ভিতরে, আসলে ভাই সেটা বিজ্ঞানের বিরুদ্ধে ইসলাম কথা বলে না, কারণ সেটা বিজ্ঞান বাদের বিরুদ্ধে ইসলাম কথা বলে। বিজ্ঞান এক জিনিস, বিজ্ঞান বাদ আর এক জিনিস। কারণ বিজ্ঞান বাদ সময়ে সময়ে চেঞ্জ হয়ে যাবে, স্বার্থের কারণে চেঞ্জ হয়ে যাবে, টাকার কাছে বিক্রি হয়ে যাবে। দেখেন, একটা উদাহরণ দিই, সমকামিতাই দেখেন। এই সমকামিতা এক সময় এই পশ্চিমা বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা বলেছে যে এটা একটা অসুস্থতা, এটা একটা রোগ, এটা একটা বিমার। আবার এখন সেই পশ্চিমা থেকেই আওয়াজ আসতেছে বিজ্ঞানীদের থেকে যে না, এটা ন্যাচারাল, এটা প্রকৃতিগত ভাবে ঠিক আছে, এটা সমাজে প্রতিষ্ঠিত করা হোক, এটার জন্য সমাজে রাইট দেয়া হোক। তাহলে আগে বলছে এক কথা, এখন আর এক কথা। এর মানে কি, মানে এটা হচ্ছে বিজ্ঞানবাদ, মানে এগুলো যে বিকৃত, এগুলো বিক্রি হয়ে যায়। তো আমরা সবসময় বিজ্ঞানবাদের বিরুদ্ধে অবশ্যই আছি। যেখানে বিজ্ঞানের নামে বিজ্ঞানবাদকে চাপিয়ে দেওয়া হবে, যেখানে বিজ্ঞানের নামে নাস্তিকতার প্রকল্প বাস্তবায়ন করা হবে, যেখানে বিজ্ঞানের নামে ধর্মবিদ্বেষ, ইসলাম বিদ্বেষ চর্চা করা হবে, সেই বিজ্ঞানবাদের বিরুদ্ধে আমাদেরও কণ্ঠ, আমাদের লেখনী ইনশাল্লাহ উঠবে। সেক্ষেত্রে এটা মনে করার কিছু নাই যে আমরা বিজ্ঞানের বিরুদ্ধে। হম আর আরেকটা, যারা আমাদের লাইভ দেখছেন তারা এই কথাটা মনে রাখবেন যে আমরা আজকে কিছু মহল, রাজনৈতিক মহলকে আমরা বিশেষ করে দেখতে পারি, বা একটা শ্রেণীকে দেখতে পারি, তার বিজ্ঞানের ক্ষেত্রে সে খুব নমনীয় হয়, যে এমন কাজ আমরা করব না যেটা বিজ্ঞানের বিরুদ্ধে যায়। আবার পরক্ষণে বলে আমরা এমন কাজ করব না আমরা ধর্মের বিরুদ্ধে যাই। মানে তারা ধর্মকেও ছাড়তে পারছে না, বিজ্ঞানকেও ছাড়তে পারছে না। তারা একটু ভালো করে শুনে রাখুন আমাদের লাইভের মাধ্যমে, আপনার ধর্ম, আপনি যেই ধর্মে ইসলামে আছেন, সেটা বিজ্ঞানের বিরুদ্ধে নয়। এই ইসলাম ধর্মটাকে আপনাকে বিজ্ঞান বিজ্ঞান শিখতে বলে, তার ভিতরেও বিজ্ঞান আছে, এবং ইসলাম ধর্মের কল্যাণে অনেক বিজ্ঞানীর ইতিহাস গড়ে উঠেছে, যেগুলো নিয়ে বলতে গেলে কয়েক ঘন্টা চলে যাবে। সুতরাং আপনাদের কাছে আমার এতটুকুই রিকোয়েস্ট থাকবে যে বিজ্ঞানের নামে বিজ্ঞানবাদকে মুসলিম উম্মার উপরে চাপিয়ে দিবেন না। আসাদ বিন আহমেদ ভাই।
জি ভাই। তো আমি 9 নম্বর পয়েন্টে আমি খুব ছোট করে শেষ করি পয়েন্টটা। পয়েন্টটা আমি আপনাদের তার আগে আরেকটা পিকচার দেখাই, হয়তো এটা আপনাদের জন্য ভালো হবে আর কি। জি, এই ফটোটা আপনারা একটু খেয়াল করুন। এখানে দেখুন, এখানে আছে সিসি, একটা পেনিসের একটা অংশ ইয়ে আর কি। এটা এটা হলো আপনাদের সিসি, আর এখানে হলো সিসি, আর এই জায়গাটা আছে সিএস। ঠিক আছে, দেখতে পারতেছেন ভাই? আচ্ছা, তো এখন এই ইটা এইটা একটু মনে রাখবেন, সিএস আর সিটা, সিসিটা। জি, আচ্ছা, এটা যে দেখাইলাম আর কি, এই সিএস আর সিসি লেখা যে জায়গাটা, এটা একটা স্পঞ্জের মতো হয়। আর এগুলো রক্ত ধরে রাখে। যখন রক্তগুলো ধরে আসে তখন এটা শক্ত হয়ে যায়, আর যখন রক্তটা বের হয়ে যায় তখন এটা নরম হয়ে যায়। এটা একটা স্পঞ্জের মতো, এটা কোনো মাংসপেশি না। লিঙ্গটা, পুরুষের লিঙ্গটা কোনো মাংসপেশি না। তার মানে এটার একটা লিমিটেশন আছে, আর প্রত্যেকটা বস্তুর একটা চাপ আছে। যখন কোনো কেউ এই পায়ু মিলন করে, তখন যে পায়ুর যে চাপটা, এই চাপটা, এই ইগুলো স্পঞ্জ গুলো চাপটা সহ্য করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমাদের লিঙ্গর নেই। সো এটা একটা অবৈজ্ঞানিক একটা পন্থা হয়, এটা কোনোদিন ন্যাচারাল হতে পারে না, কারণ যেই চাপটা সহ্য করতে পারে না। আর এর ফলে একটা রোগ হয়, যেটা হয় আপনার লিঙ্গতে ইন্টারনালি ব্লিডিং হয়। হয়তো আপনি দেখতে পারতেছেন না, কিন্তু ভিতরে ভিতরে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটা ভিতরে ভিতরে ব্লিডিং হয়, যার কারণে এমনও রোগ হয়ে যেতে পারে যে আপনার লিঙ্গটা উত্থনজনিত সমস্যা আর দাঁড়ালোই না, এরকম সমস্যাও পড়তে পারে। তো আমি এই 9টা পয়েন্ট দিয়ে আপনাদের এইটুকু বোঝানোর জন্য চেষ্টা করলাম যে এইটা পাইগো মিলনটা স্বাভাবিক না, এটা ন্যাচারাল না। এখন আমরা আহ আকবারি, এটা গেল শুধু পায়ো মিলন, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয়তে আরো যে কাজগুলো করে, যে স্টেপ গুলো তারা করে সেক্স করার সময়, মুখ মৈথুন যে বিষয়টা করা হয় আর কি। আচ্ছা, মুখ মৈথুনটা কত বড় ক্ষতিকর, এটা একটু আমরা দেখে নিই আর কি আলোচনার মাধ্যমে। যে নেদারল্যান্ডের নেদারল্যান্ডের একটা রিসার্চ হয়েছিল যে 741 জন গে এইডস রোগীর মাঝে গবেষণায় তারা সিদ্ধান্ত দিয়েছিলেন যে হ্যাপাটাইটিস বি 91% মানুষের হয় যারা হোমোসেক্সুয়াল, বা হোমোসেক্সুয়ালে যারা মুখ মৈথুন করে, তাদের 91.7% লোক যাদের হ্যাপাটাইটিস বি হয়, তারা হলেন হোমোসেক্সুয়ালিটি করে বা মুখ মৈথুন করে, এই এলজিবিটি কিউ সদস্য এরা। তো আর হেপাটাইটিস বি কিন্তু এটা খুব একটা ভয়ানক একটা বেমার। তার বাদে ওসিডি একটা বেমার, এটাও এই মুখ মৈথুনের ভিতরেই হয় আর কি। আচ্ছা, তারপরে হয় পায়ু লেহেন একটা আছে। তো ওইটাই কি হয়, আচ্ছা, হিউম্যান যেটা আপনার হিউম্যান হার্প ভাইরাস 8, এইটা পাওয়া গেছে যারা পাইউলেহেন করে, এদের ভিতরে এক স্টাডিতে গে পুরুষদের পাইউলেহেনকে এর একটি রিস্ক ফ্যাক্টর বলা হয়েছে। গে পুরুষ ও যৌনকর্মীদের মাঝে হেপাটাইটিস বির অধিক্য বহু পুরোনো কথা। লালা, বীর্য, পায়খানা, এই 3টি অ্যান্টিজেনই পাওয়া গেছে বলে জানা যায় আর কি। এই লালা, বীর্য, পায়খানা থেকে যেই ভাইরাসটা থাকে, এই ভাইরাসটাও এলজিবিটিকিউ যারা সদস্য, তাদের ভিতরেই পাওয়া যায়। আর যারা 25 থেকে অধিক সঙ্গীর সঙ্গে অরাল সেক্স করে, তাদের এটা হওয়া কনফার্ম। এটার একটা রিসার্চ আপনাদেরকে আমি বললাম। আচ্ছা, তারপরে আসি আমরা লেসবিয়ান যে সেক্সটা হয় আর কি, লেসবিয়ান সেক্সের বিষয়ে একটু দেখি। লেসবিয়ান সেক্সের বেশি না, আমি 3টা পয়েন্ট বলবো কারণ সময়ের অভাব আছে। আচ্ছা, এক নম্বর পয়েন্ট, লেসবিয়ানদের বিউরোতে এইচআইভি ছড়াচ্ছে। এটা তো সবাই জানে, বাচ্চা বাচ্চারাও জানে যে লেসবিয়ানের থেকে এইচআইভি ভাইরাস যেটা, এটা ছড়ায় আর কি। আর এইচআইভি ভাইরাস কিরকম ভয়ানক হয়তো আমার এখানে বলার কোনো দরকার পড়বে না। যদি কেউ নাও জানে, তারা হয়তো কোনো জায়গায় সার্চ দিলেই জেনে যাবে যে এটা কত একটা ভয়ানক। তো এই
লেসবিয়ানদের মাধ্যমে এইচআইভি যে ভাইরাসটা এটা ছড়ায় আর কি। গে মেন্স হেলথ ক্রাইসিসের অধীনে লেসবিয়ান এইডস প্রজেক্টের 2009 সালের রিভিউ থেকে তিনি বলছেন যে মূল কারণ হিসাবে যতটুকু জানা যাচ্ছে, ন্যাশনাল এইডস ম্যানুয়ালের বরাতে সেক্স টয় শেয়ার করা থেকে হতে পারে, মাসিক চলাকালে ওরাল সেক্স থেকে হতে পারে, তাছাড়াও যোনি রস থেকেও ছড়াতে পারে। এগুলো আলোচনা আমরা আগেই অলরেডি করলাম। তারপরে আর একটা হতে পারে ফাস্টিং বা আঙ্গুলি চালানের থেকে যে ক্ষতটা হতে পারে। আরেকটা বিষয়, আঙ্গুলি চালানোর থেকে আঙ্গুল যে মেয়েরা আর কি করে, তো এখান থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আমরা বলি যে আমেরিকান ক্যান্সার সোসাইটির সাইট থেকে হেটারো নারীদের চেয়ে সমকামী ও বায়োসেক্সুয়াল নারীদের ব্রেস্ট ক্যান্সার যেটা হয় আর কি, আর ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রিসার্চ বলেন যে কিছু রিস্ক ফ্যাক্টর আগে থেকেই তাদের বেশি থাকে যারা গে সেক্স করে। আচ্ছা, নাম্বার 3, এখানে যারা গে সেক্স করে তারা কি ধরনের করে এটা একটু জেনে নেই। তারা মেজরিটি টাইপ 4 ধরনের তারা অংশগ্রহণ করে। 1 নাম্বার, হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার তারা করে, আর এটার অংশ সব থেকে বেশি। নাম্বার 2, আর্লি এজ ফর সেক্সুয়াল ইন্টারেকশন। আর নাম্বার 4, হাই নাম্বার অফ সেক্সুয়াল পার্টনার। এন্ড নাম্বার 5, এক্সচেঞ্জিং সেক্স ফর গুডস। তারা এইগুলো ভয়ানক ভয়ানক এইগুলো লেসবিয়ানের সেক্সে এরা করে থাকে। আর এগুলোকে সব সময় একজন সুস্থ মানুষ এগুলোকে বিকৃত মানসিকতা যদি কেউ না বলে, তাহলে তাকে ডাক্তার ইমিডিয়েটলি দেখানো উচিত বলে আমি মনে করি। আর আরেকটা কথা আমার মনে পড়ে গেল, আমি এগোনোর আগে ওই বিষয়টা বলি যে এই যে ছেলে মেয়েদের ভাইয়া তখন বলেছিলেন, আব্দুর রাজ্জাক ভাই বলেছিলেন, কিন্তু আমি খেয়াল ছিল না বিষয়টা, যে বিয়ে হলে তাড়াতাড়ি যদি কেউ বিয়ে হয় আর কি, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। আর যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তাদেরকে পুলিশ ধরে না। এই বিষয়ে আমি আমাদের আসামের একটা জাস্ট 2-3 দিন রিসেন্ট একটা ঘটনা বলি আপনাদেরকে, যে যারা চাইল্ড ম্যারেজ, অবভিয়াসলি আমি এখানে চাইল্ড ম্যারেজ সাপোর্ট করতেছি না, কিন্তু কি ঘটনা চাইল্ড ম্যারেজ নিয়ে আসামে হচ্ছে বর্তমানে এটা আমি আপনাদেরকে জানাতে চাই। যে যারা চাইল্ড ম্যারেজ আগে করেছিল, বর্তমান না, যারা করবে তারা অবশ্যই জেলে নিয়ে যাক, কি করুক সরকার, আমার তাতে কোনো আপত্তি নাই। যারা আগে, বহুত আগে, 3-4 বছর আগে বা 4-5 বছর আগে চাইল্ড ম্যারেজ করেছিল, তাদেরকে এরেস্ট করা হচ্ছে বর্তমান। চিন্তা করতে পারেন, এখন এসে তারা 4-5 বছর আগে যারা চাইল্ড ম্যারেজ করেছিল তাদেরকে এখন এরেস্ট করতেছে। কিন্তু চাইল্ড ম্যারেজ করে নাই এমন মানুষ করে নাই, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদেরকে কিন্তু এরেস্ট করা হতেছে না। কিন্তু যারা বিয়ে করেছিল চাইল্ড ম্যারেজ নাম দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা নিয়ে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন, এটা ডিওয়াই 365 এর একটা এখানে রিপোর্টটা, কাজী মৌলানা জোনা পূজারি স্বামী মিলাই 50,000 গ্রেপ্তার হব অসমত। এটা অসমীয়ায় আছে, আমি এটার করি বাংলায়, আমি বলি যে কাজী আছে যারা, কাজী মৌলানা জোনা পূজারি স্বামী যাদের বিয়ে হয়েছিল, এদেরকে সবাইকে 50,000 মানুষকে এরেস্ট করবে আসাম পুলিশ এখন। চিন্তা করতে পারেন কত ভয়ানক একটা বিষয়। সরকারকে বা আইনকে অবশ্যই সম্মান করি আমরা, কিন্তু আমরা সব সরকারকেই এটাই অনুরোধ করব, ঠিক আছে কোনো অসুবিধা নাই, চাইল্ড ম্যারেজ যারা করবে তাদেরকে অবশ্যই ন্যায়যুক্ত শাস্তি দিন, কিন্তু যারা চাইল্ড লাভ করতেছে তাদেরকে রোধ করা বেশি প্রয়োজন। আর এর থেকেই আমাদের এই যে এলজিবিটিকি এদের সম্ভাবনাই বেশি পাওয়া যায় আর কি, যারা বিয়ে করে নাই মেজরিটি টাইম। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে যে যারা বিয়ে করেছে তাদের ভিতরেও এগুলো আছে, গিয়ে হোমোসেক্সুয়াল আছে, কিন্তু এর পরিমাণটা কম। আচ্ছা, আমি কন্টিনিউ করি। আর হ্যাঁ, আর এর ভিতরে থাকলে সেটা তো আমরা আগেই বলছি, সেটা কি আপনার অসুস্থতা হিসাবে নেন, সেটাকে আপনার ট্রিটমেন্ট করেন, থাকলে সেটাকে রিয়েলাইজ কেন করতে যাচ্ছেন ভাই? সেটাকে আপনি অসুস্থতা হিসেবে নেন, সেটাকে না আইন বানান। যেমন ধরেন এই যে চাইল্ড ম্যারেজ নিয়ে যদি দু একটা কথা বলি, যে চাইল্ড ম্যারেজ যদি মানে করা হচ্ছে তাদের অপরাধ হিসেবে গণ্য হচ্ছে, মানে তাকে ধরা হচ্ছে। আচ্ছা ভাই, যারা চাইল্ড ম্যারেজ করেছে
যারা ছোটবেলায় যে লাভ করতেছে, আমরা তো এগুলো অহরহ দেখতেছি, প্রেম করতে সবকিছু বুঝে বিবাহ করতে চায়, তো তারাও তো শিশু মনে ভাবে চাচ্ছে, তাদের তো এটা ন্যাচারাল। তাহলে তো আপনি এটা বাধা দিতে পারেন না। আপনি হয়তো একটু আগে বলছেন ন্যাচারাল এটা, তো সো এটা রাইট। তো যারা চাইল্ড ম্যারেজ করতে চাচ্ছে বা যাদের মন সেটা চায়, তো সেটা তো ন্যাচারাল, সেই ক্ষেত্রে আবার দ্বিমুখিতা কেন করেন? মেনে নেন, এটা মেনে নেন, তাদেরকে চাইল্ড ম্যারেজ করার অধিকার আপনারা দেন, কেন দিবেন না? একটা ব্যাপার। আর দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলবো যে আহ হ্যাঁ, আইনের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল। আমাদের রাষ্ট্র, আমাদের সংবিধান আমাদেরকে যে আইন দেয়, ইচ্ছায় অনিচ্ছায় হলেও আমরা সেই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমাদেরকে থাকতে হচ্ছে, আমাদেরকে বাধ্য করানো হচ্ছে, বাধ্য হতেই হবে। যাই হোক, আমি বলবো আমাদের বাংলাদেশের যদি রাষ্ট্র ব্যবস্থায় বলি, 18 বছর পর্যন্ত এর নিচে চাইল্ড, 18 বছরের পরে সে একজন নিজের রাইট নিজে দিতে পারবে। আচ্ছা, 16 বছর 15 বছর এই বয়সে কি এই বয়সে কি একটা ছেলে বালেগ হয় না, একটা মেয়ে বালেগা হয় না? তার কি সেই নিজের রাইট দেয়ার বা তার সেই ভিতরে যে চাহিদাটা, সেটা কি হয় না? সেই খায়ের স্বাদ বা সেই ইয়াটা অবশ্য হয়। তাহলে আপনি তার অধিকারকে হরণ করছেন আইন চাপিয়ে দিয়ে। আপনি তার অধিকারকে হরণ করে দিয়েছেন, অথচ ইসলাম আমাদের কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কি দিয়েছে? যেই ব্যক্তির, আমরা যেটাকে সোজা বাংলায় বলি গোসল ফরজ হওয়া, অর্থাৎ যেই ব্যক্তির একটা ছেলে যখন তার বীর্য আউট, মানে যেদিন থেকে স্বপ্ন দোষ হবে যেটাকে আমরা বলি হবে, আমরা সেদিন থেকে ইসলাম বলছে সে বালেগ। কত সুন্দর একটা ইসলাম ব্যবস্থা! সেটা 18 বছরও হতে পারে, 16 বছরও হতে পারে, 15 বছরও হতে পারে। ব্যাস, কত সুন্দর ইসলামের একটা ব্যবস্থা। অথচ আমরা আজকে ঐশী ব্যবস্থা থেকে দূরে যাওয়ার কারণে কি হচ্ছে, একটা ছেলে 15 বছর বয়সে এরকম অহরহ আছে, একটা মেয়ে 12 বছর 13 বছর বয়সে সে বালেগা হচ্ছে, কিন্তু 18 বছর পর্যন্ত যেহেতু তার বিবাহ দেওয়ার কোনো সিস্টেম নাই, সে বাস মানে অল্প বয়সে মানে যেটাকে বলে লাভ করতেছে বা খারাপ কাজে জড়িয়ে পড়ছে। দেখতেছি এগুলো, এগুলো তো হাইড করা হচ্ছে সমাজ থেকে। এই যে সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে কারা পৌঁছে দিচ্ছে? আজকে আমাদের রাষ্ট্র, আজকে আমাদের পশ্চিমা চিন্তা চেতনা, আজকে আমরা দেশটাকে আমাদের পশ্চিমাকরণ করতে গিয়ে আমাদের কিন্তু সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। তো দিন শেষে ঐশী বিধান, দিন শেষে কোরআন যা বলে, সুন্নাহ যা বলে, রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে পারফেক্ট একটা আদর্শ। এই আদর্শ অনুযায়ী চললে জীবনে কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। হাসান বিন আহমেদ ভাই। জি। যে এই যে আমরা এটা এতক্ষণ আমার পয়েন্ট অনুযায়ী যদি আপনারা ভালো করে মন দিয়ে শুনে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটা একটা অসুখ, এটা সাধারণ কোনো বিষয় না। হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, এলজিবিটি কিউ এই সব একটা অসুখ। আর কিছুদিন আগে বা কিছুদিন পর পর আমাদের সমাজে দেখা যায় যে এই এলজিবিটি কিউ এর যে জনসাধারণ গুলো আছে বা এলজিবিটি কিউ এর যারা মেম্বার আছে তারা ধর্ণা দেয়, রাস্তাঘাটে এসে ধর্ণা দেয় যে এটা লিগ্যালাইজ করা হোক, এটা সাধারণ মানা হোক। এখন আপনি মনে করেন যে আপনার পাতলা পায়খানা হয়ে গেছে, তো আপনি এখন মনে করলেন যে আপনি দেখলেন যে আমাদের গ্রামে কার কার পাতলা পায়খানা হয়েছে, তা আপনি সবাইকে ডেকে আপনি ইতে গেলেন, রাজধানীতে গেলেন, প্রত্যেকটা দেশের যে কোনো একটা দেশের রাজধানীতে গেলেন, গিয়ে আপনি ধর্ণা দিলেন যে পাতলা পায়খানা নরমাল করা হোক। কারণ একটা গ্রামে 100 জন মানুষের 10 জন পাতলা পায়খানা হয়ে গেছে, তো পাতলা পায়খানা নরমাল, এটা এই করা হোক, লিগ্যালাইজ করা হোক। এটা কোন কথা? যার পাতলা পায়খানা হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, সরকারের উচিত তাদেরকে ট্রিটমেন্ট করা, এটা লিগ্যালাইজ কেন করবে? বুঝছেন ব্যাপারটা? সুন্দর একটা কথা, হ্যাঁ সুন্দর একটা কথা ভাই। হ্যাঁ, তো আচ্ছা। জি ভাই। এই ভয়ঙ্কর দিকটা যেটা বলতে হচ্ছে হাসান ভাই, এই ভয়ঙ্কর দিকটা এই ট্রান্সজেন্ডারের মতো ব্যাপার, যেটা হচ্ছে কিনা আপনার সমকামিতারই একটা অংশ, এলজিবিটি কিউ এর তো অংশ, এলজিবিটি ট্রান্সজেন্ডার। তো সেটাকে কি করানো হচ্ছে যে আমাদের বাচ্চাদের সেভেনের বইয়ে, 6 এর 7 এর বইয়ে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, প্রমোট করার কথা বলা হচ্ছে। মানে কতটা ভয়ঙ্কর ভাবে আজকে সমাজে পচন ধরার ব্যবস্থা করা হচ্ছে। আরো দুঃখজনক ব্যাপার, এবং এই ক্ষেত্রে এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বাচ্চাদেরকে শিখানো হচ্ছে যে অন্যের কোনো ক্ষতি হয় না, এমন যে কোনো কিছু করার অধিকারও তোমার আছে। এর মানে একটা মৌলিক আরবি ভাষায় যেটাকে বলা হয় উসুল, বাংলায় যদি আমরা বলি মূলনীতি। অর্থাৎ একটা শিশুদেরকে একটা মূলনীতি শিখানো হচ্ছে, অন্যের ক্ষতি হয় না, এমন কোনো কাজ করা অন্যায় নয়।
তাহলে আমরা কি বুঝলাম আজকে এটা থেকে? অন্যের ক্ষতি না হলে সেটা করা যাবে। এজন্য আমরা দেখছি যে কিছুদিন আগে কিছু রিপোর্ট দেখলাম, বাংলাদেশে এরকম হয়েছে। 22 সালে একটা রিপোর্ট আমাদের প্রথম আলোতে এসেছে, 8 মাসে 365 জন শিক্ষার্থী এবং 97% স্কুলের বাচ্চা তারা আত্মহত্যা করেছে। তো এই যে তারা আত্মহত্যা করেছে কেন, এই কারণগুলো তো তারা বলবে না, কারণ তো অন্যগুলো দেখাবে। আমরা গবেষণা করে যেটা পাই, যে এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে যে অন্যের ক্ষতি হবে না, এমন কিছু তুমি যদি করো সেটা অন্যায় নয়, তখন সে বুঝতে পারছে যে আমি মারা যাব, আমি আত্মহত্যা করবো, এটা কারো ক্ষতি হচ্ছে না, তো সেটা অপরাধ নয়, অন্যায় নয়, পাপ নয়, সে আত্মহত্যা করছে। তো এইভাবে আজকে সমাজের পছন্দ ধরানো হচ্ছে। আজকে যখন 7-এর বাচ্চাদেরকে এলজিবিটি কিউ বা ট্রান্সজেন্ডারের মতো একটা একটা মতবাদ তাদেরকে শিক্ষা দেওয়া হয়, তাদেরকে চাপিয়ে দেওয়া হয়, তাদেরকে বিশ্বাস করতে, বিলিভ করতে বলা হয়, তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখায়, তাহলে কি হবে? যেই বাচ্চারা নিজে ট্রান্সজেন্ডার বা সমকামী না, তো ওই বাচ্চারা চিন্তা করবে যে আমিও এরকম হইতে পারি বা আমিও তাদের সাথে চলতে পারি। তাহলে কি হবে? যাদের মনে একটু এরকম সংশয় বা এরকম ট্রান্সজেন্ডারের মতো সমকামীর মতো জিনিস ভিতরে তৈরি হয়েছে, সে কোথায় সেটাকে পরিবর্তন করবে, সেটা নিয়ে ট্রিটমেন্ট করা হবে, উল্টো সেটাকে আমরা প্রমোট করার কারণে সে তো নিজেই গেল চলে, জীবন শেষ, পাশাপাশি তার বন্ধু বান্ধব, তার চলার ফেরার সার্কেল, একইভাবে সমাজ ধ্বংস করে দিচ্ছে। কত কত দুঃখজনক। তো হাসনাব বিন আহমেদ ভাই। জি ভাই। আচ্ছা, আমি এতক্ষণ যে যে এইগুলো আমরা জানলাম আর কি, যে অসুখগুলো হয় এইগুলো আমি আর একটু ই করে দেখাই আপনাদের ভালো করে। তো আচ্ছা দেখুন, এইচআইভি কিরকম আমরা জানলাম প্রথম যে এইচআইভি হয়। এইচআইভি যেটা ভাইরাস, ওই অসুখটা যদি হয় আপনাদের, তো এই রোগীটা দেখুন, এটা একটা এইচআইভি পেশেন্ট। তো কিরকম খারাপ পর্যায়ে যেতে পারে আর কি, হয়তো ফটো দেখলেই বোঝা যায়। তারপর আপনার আরো একটাই দেখাই। আচ্ছা, এই এই ফটোটা দেখুন, এটা হচ্ছে আপনার হারফেসি, যেটা আপনাদের যে পায়ু মন্থন যেটাকে বলা হয় আর কি, ওইটা যদি করা হয় তাহলে এই ধরনের ব্যামার হয় আর কি। তারপর আরো একটা দেখায়, এইটা এইটা হলে হলো আপনার ক্লাইমিডিয়া। এটাও যদি আপনার পাইউল হেনের দ্বারাই হয় আর কি। তো কিরকম ভয়ানক ব্যামার দেখুন, কিরকম খারাপ অবস্থা হয়ে যায় আর কি। তারপর আমরা জানলাম আরো হয় এটা একটা এই ব্যামার। আচ্ছা, এটাও পাইউলেহেনের এইতেই হয় আর কি। এটা হলো গনেরিয়া। গনেরিয়া হয়, দেখুন কিরকম ভয়ানক, মুখের ভিতরে কিরকম খারাপ অবস্থা হয়ে গেছে আর কি। তো এটাও পাইউলেহেনের জন্যই হয় আর কি। নারীদের তুলনায় এটা গে পুরুষদের বেশি হয় আর কি। তো কিন্তু দুটাই দুজনেরই হয়, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই হয় আর কি। আচ্ছা, এইটা দেখুন, এটা হলো মাস্কুলার কোটাগেনিয়া, কোটাগেনিজম, এই 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 ধরনের অসুখ হয় আর কি আপনাদের। এইটাও পাইওলেনের ইতেই হয় আর কি। মূলত যৌনাঙ্গ গে পুরুষ যেটা আছে, এইডস রোগীদের মুখমণ্ডল প্রায়শই এরকম হয় আর কি। আচ্ছা, এটা হলো স্পেলিয়াস। এইটা দেখুন একদম পচে গেছে, আপনার মুখটা দেখুন একেবারে পচে গেছে আর কি। এটাও পাইওলেহেনের ক্ষেত্রে মুখ সিফিসিল যেটা হয় আর কি, সিফিসিল এটা। তো এরকম ভাবে পচে যায় আর কি এই হোমোসেক্সুয়ালিটি বা গে সেক্স এর এর ক্ষেত্রে। এইটা দেখুন, দেখেছেন কত ভয়ানক মুখে, মনে করেন আপনার এর থেকে খারাপ অবস্থা মানে আর কি কি হতে পারে আর কি, এই হোমোসেক্সুয়ালিটি গে এইতে হতে করার জন্য আর কি। এটা একটা স্ক্রোমা বলে এটাকে। আচ্ছা, তো এই ধরনের এই ধরনের খারাপ ভয়ানক ভয়ানক রোগ, এই হোমোসেক্সুয়ালিটি অ্যান্ড হোমোসেক্সুয়ালিটি, যেই ট্রান্সজেন্ডার আছে, এই এইগুলোর মানুষগুলোরই এলজিবিটি কিউ, এরকম কথায় মানে এলজিবিটি কিউ, এরা যারা আছে, হ্যাঁ। এই মানুষগুলোর এই ধরনের ভয়ঙ্কর যে রোগগুলো হয়, সেটার কিছু কিছু বেশি না, দুই তিনটা পিকচার আমি আপনাদেরকে শুধু দেখালাম আর কি আপনাদের সুবিধার্থে। তো যারা এইগুলো প্রমোট করতেছে, তারা কিসের জন্য প্রমোট করতেছে আমি জানি না। হয়তো তাদের রাজনৈতিক লাভ, অথবা হতে পারে তাদের ব্যক্তিগত কিছু লাভ,
কিন্তু এই প্রমোট করার ফলে তারই নিজের কোনো আত্মীয়, তার নিজের কোনো রিলেশনের লোক এই ধরনের ভয়ানক বেমারে আক্রান্ত হবে, যার কোনো সমাধান তার কাছেও নেই। আচ্ছা, এবার কিছু সাধারণ যে কোশ্চিন গুলো থাকে, সাধারণ যে কোশ্চিন গুলো আমাদেরকে করা হয়, বা যারা ধর্ম বিশেষ করে মানে যারা এই ধরনের এই এলজিবিটি কিউ এর বিরোধিতা করে, তাদেরকে যে কোশ্চিন গুলো করা হয়, সেই কোশ্চিন গুলোর কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে দিই আর কি। দুই তিনটা কোশ্চেন অ্যান্সার, বিশেষ করে যারা বেশি করে ওই ধরনের কোশ্চেন আমি দিই। আচ্ছা, প্রথম একটা কোশ্চেন তারা করে আর কি, যে সমকামিতার যে আর্গুমেন্ট তারা দেয়, ব্রাউন দিস ওয়ে আর্গুমেন্ট, যে জেনেটিক্যালি এটা জেনেটিক্যালি হয়, এটা ছোট বাচ্চা থেকে হয়ে যায়, বাবার জিন বা মার জিন থেকে এটা চলে আসে, জিনগত ভাবে হয়। তো এটা কত একটা মিথ্যা, একটা ভুল একটা ব্যাখ্যা, সেটা আমি আপনাদেরকে কিছু বলবো না, শুধু দেখিয়েই আপনাদের আমি এই ভুল ব্যাখ্যাটা দূর করি। আমি হয়তো বেশি করতেছি, ক্যামেরাটা লড়াচড়া করতেছি, হয়তো অনেকেই এই হয়ে যেতে পারে, খারাপ ভাবতে পারে যে এত লড়াচড়া করে, কিন্তু উপায় নেই, আপনাদের দেখানোর জন্য বস্তুটা না না, ঠিক একটু। আছে, অবশ্যই সেটা দেখানো হবে। হ্যাঁ অবশ্যই, এটা আচ্ছা, কোনো এটা খারাপ এটা কিছু দেখুন। না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন, এটা হলো আপনার নেচার.কম, অন্য কোনো না, এখানে দেখুন নেচার.কম, একদম ডাইরেক্ট আপনাদের লাইভ দেখাইতেছি আমি। হুম। নেচার ডক্টর একটা আর্টিকেল দেখুন, এখানে দেখুন, নো গে জিন, বুঝতে পারতেছেন, নো গে জিন, কোনো গে জিন এক্সিস্ট করে না, নাই। আরো একটাই দেখাই, এটা দেখুন, এটা হলো হার্ভার্ড ম্যাগাজিনের একটা এটাও দেখুন, এই দেখুন, হার্ভার্ড ম্যাগাজিন ডট কম, কানেকশন সিকিউরড, মানে এটা কোনো ফেক না, ওয়েবসাইট না। এখানে দেখুন, দেয়ার স্টিল নো গে জিন, তো হার্ভার্ড ম্যাগাজিনের ইতেও কোনো ধরনের গে জিন এক্সিস্ট করে না। তো এই যারা মনে করে আর কি, বা যারা বলে যে এই গে জিন এক্সিস্ট করে, এই গে জিনের জন্যই তারা এই এলজিবিটি কি বা হোমোসেক্সুয়ালিটি বা গে হয়, তারা এটা সাইন্টিফিকলি কখনোই প্রুভ করতে পারবে না। সেটা আমি দেখিয়ে দিলাম সাইন্টিফিকলি যে এটার কোনো ধরনের জিনগত বৈশিষ্ট্য না। এখন একটা অবশ্য আমি পেয়েছিলাম, এখন হয়তো আপনাদেরকে দেখানোর জন্য পাইনি বস্তুটা, যে একটা আর্টিকেল আমি হয়তো বলেছিলাম যে কিছু একটা অংশ এই গে জিনের জন্য দায়ী। আচ্ছা, ওইটা যদি মনে করেন, তাহলে আমি এই আর্টিকেলটা দেখুন, এই আর্টিকেলটা দেখুন, আচ্ছা এখানে এখানে দেখুন, আচ্ছা লাইভ, ওকে। আচ্ছা, অ্যালকোহল এডিকশন এন্ড জেনেটিক্স ইজ অ্যালকোহলিক জেনেটিক, এই আর্টিকেলটা যদি আপনি পড়েন, এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে এই যারা অ্যালকোহল খায় আর কি, তো এই অ্যালকোহলটা সম্পূর্ণভাবে জেনেটিকলি আসে। তো যারা মনে করে আর কি যে ই জেনেটিক, এই গে জিনটা জেনেটিকলি আসে, বা ট্রান্সজেন্ডার জেনেটিকলি আসে, সো এটা জেনেটিকলি হয়, কোনো প্রাকৃতিক কোনো কিছু করার নাই। এখন দেখুন, এই ইতে সায়েন্স এখন বলতেছে যে যারা অ্যালকোহলে এডিকশন, এটাও গেজিন, এটাও জিনেটিক, এটাও জিন থেকে আসে। তো এখন কি আপনি বলবেন যে এটা আপনি অ্যালকোহল খেয়ে থাকুন, এটা জেনেটিকলি আসে? যেরকম মনে করেন এই যে ডারউইনের থিওরি, ডারউইনের মতবাদ, বান্দর থেকে মানুষ হয়, কারণ ঈদ থেকে বান্দরের কিছু জিন হয়তো মানুষের ভিতরে পাওয়া গেছে। আচ্ছা, এখন দেখুন, বান্দর আর মানুষের যতগুলো সিমিলার আছে, তার থেকে বেশি মানুষের সঙ্গে কলার জিনের সম্পর্ক বেশি, কলার জিনের সঙ্গে মিল মানুষের জিন বেশি। তো এখন কি আপনি বলবেন কলার থেকে মানুষ হয়ে গেছে? তারপরে মাছের জিনের সঙ্গে উম, আহ, আহ, মানুষের জিন বেশি মিল, তো এখন কি বলবেন মাছ থেকে মানুষ হয়ে গেছে? এটা এটা কি সম্ভব? তো এই ধরনের কিছু দিয়ে অনেকে প্রমাণ করতে চায় আর কি যে এটা জেনেটিক, কিন্তু আমি আপনাদেরকে দেখালাম, লাইভ দেখিয়ে দিলাম যে এটা কোনো ধরনের জেনেটিক ফ্যাক্টর না। ওকে। জি। আচ্ছা, হ্যাঁ, আমরা আর ইনশাল্লাহ একটা কি, বিবর্তন নিয়ে নেক্সট একটা লাইভ করব। একটা না, বিবর্তনের উপর আমরা কয়েকটা লাইভ করতে চাই, কারণ দীর্ঘ আলোচনা বাকি আছে বিবর্তনের উপর। ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক, আমরা সেই আলোচনাটা নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে থেকে। আর এখানে আমরা কিছু কমেন্ট পড়ি হাসাব ভাই, যেহেতু আমরা জি লাইভ কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব, কমেন্ট গুলো হয়তো পড়া হবে না। একজনে লিখছেন মামুন মৃ, চলে আসলাম আপনাদের সাথে আলহামদুলিল্লাহ। যারা আমাদেরকে ভালোবাসেন, লাইভ দেখেন, ইসলামকে শিখতে চান, ইসলামের সঠিক মেসেজটা জানতে চান, তাদেরকে জাযাকুমুল্লাহ খায়ের। তারপর জুনাইদ হক ভাই অনেকগুলো কমেন্ট করেছেন। তিনি জানতে চেয়েছেন
হিজড়াদেরকে কি বিয়া করা চলে? হিজড়াদের ব্যাপারটা নিয়ে আসলে কি এটা স্বতন্ত্র একটা আলোচনার রাখে। এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে, বাট সংক্ষেপে বলি যে হিজড়াদেরকে বিয়ে করা চলে বলতে হিজড়াদের হুকুমটা কি আসলে মূলত? হিজড়া কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর করে বলেছেন যেই হিজড়াদের এরা 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 তো আর ট্রান্সজেন্ডারের মতো না। ট্রান্সজেন্ডার তো হচ্ছে কোনো সমস্যা নাই, মনে হচ্ছে একটা পুরুষ, সে মেয়ে হয়ে গেল। কিন্তু হিজড়া আসলে মূলত এরকম না। হিজড়ারা হচ্ছে জন্মগতভাবে তাদের ত্রুটি হয়ে যায়। তো সেক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো পুরুষের ক্ষেত্রে যদি অধিক পুরুষের জিনিসগুলো প্রকাশ পায় তাহলে তাকে পুরুষের হুকুম দেওয়া হবে। যদি কোনো মেয়ের ক্ষেত্রে যদি অধিক মেয়ের বিষয়গুলো পাওয়া যায় তাকে তাহলে মেয়ের হুকুম দেওয়া হবে। সেই ক্ষেত্রে যার মেয়ের হুকুম দেওয়া হবে তাকে একটা পুরুষ বিয়ে করবে, তদ্রুপ ভাবে যাকে পুরুষের হুকুম দেওয়া হবে তাকে একটা মেয়ে বিবাহ করবে। ব্যাস, আমরা সংক্ষেপে এতটুকু উত্তর দিলাম। বাট আমরা এটা নিয়ে আমরা স্বতন্ত্র একটা লাইভ বা হচ্ছে একটা আলোচনা ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো সামনে। হ্যাঁ ভাই, হাসান বিন আহমেদ ভাই। জি। তো আমরা জানলাম, আমরা যেটা বললাম আর কি, যে অ্যালকোহলিজমের যে এডিকশন, এটা জেনেটিক্যালি 50% দায়ী সায়েন্টিস্টরা মনে করেন। তো এটা কি গ্রহণযোগ্য হবে? এটা কখনোই গ্রহণযোগ্য না। ঠিক তারপরে আরো কিছু কোশ্চিন আসে, যেরকম আরো একটা কোশ্চিন, সাধারণ নর্মাল কোশ্চিন আছে আর কি, যে সমকামিতা যেটা অনেক যেই আমাদের প্রাকৃতিক যে জীবজন্তু আছে, এটার এর ভিতরে, জীবজন্তুর ভিতরে অনেকের মধ্যে, অনেক প্রজাতির মধ্যে সমকামিতা দেখা যায়। তো যেহেতু কিছু কিছু জীবজন্তুর ভিতরে আছে, তো এটা মানুষের ভিতরেও সাধারণ। আচ্ছা, এখন দেখুন এই উদাহরণটা, এই যুক্তিটা খুব শক্ত অবস্থান করে যে কিছু একটা বস্তু অন্য জাতির ভিতরে বা অন্য প্রজাতির মধ্যে আছে, তো ইটা আমরা নিয়ে নিব, ওইটা আমাদের জন্য ঠিক। এটা কি সম্ভব? আর এটা কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি, এটা কি কোনো বিজ্ঞানময় কথা হতে পারে? যেমন ধরেন আপনার অনেক আছে, মাকড়সা আছে, যে মাকড়সা গুলো ফিজিক্যাল রিলেশন করার পরে তার পুরুষ সঙ্গীকে হত্যা করে খেয়ে ফেলে। এটা একটা প্রজাতির ভিতরে আছে। তো এখন কি আপনি বলবেন যে যেহেতু অন্য একটা প্রজাতির ভিতরে আছে, সো আমিও আমার পুরুষ সঙ্গীর সঙ্গে ই করে ফিজিক্যাল রিলেশন করে তাকে মেরে খেয়ে ফেলবো? হ্যাঁ। তারপরে প্রজাপতি, হনুমান, সিংহ, ইঁদুর সহ বিভিন্ন প্রাণী নিজ প্রজাতিদের শিশুদের হত্যা করে। এটা কি বলা সম্ভব হবে যে তারা যেহেতু তাদের শিশুদের হত্যা করে, তাহলে আমিও আমার শিশুদের হত্যা করব? তারপরে সমুদ্রের যে সি আছে, শিশু যে এই করা হয় আর কি, শিশু বলি আমরা, সি আর কি, সি অটর যেটাকে বলা হয় আর কি। তো ওরা কি করে, শিশু সিলদের দলবদ্ধ ধর্ষণ করে। তো এটা কি যেহেতু অন্য প্রজাতির ভিতরে আছে, ওই জন্য কি আমাদের জন্য এটা স্বাভাবিক হয়ে যাবে? তার মধ্যে পেঙ্গুইনের একটা জাত আছে যারা নিজ প্রজাতির নারীদের গ্যাংরেপ করে। তারপর অনেক সময় মৃত দেহের সঙ্গেও তারা ফিজিক্যাল ইন্টারকোর্স তারা করে, পেঙ্গুইনের একটা জাত আছে এরকম। তারপর ডলফিন, ডলফিনের একটা আছে, তারা কোনো কারণ ছাড়াই পরপাইস নামের এক প্রাণীকে টর্চার এবং হত্যা করার মতো আচরণ অনেক সায়েন্টিস্ট দেখেন। এবং এছাড়াও ডলফিনরা দলবদ্ধভাবে নিজ প্রজাতির নারীদেরই রেপ করে। তাহলে কি এই বস্তুগুলো কি যেহেতু অন্য কোনো প্রাণীর ভিতরে আছে, সো এটা মানুষের জন্য স্বাভাবিক? এটা কি বলা কোনো বিজ্ঞান মনস্ক মানুষের কাজ, বা এটা কোনো যুক্তিসঙ্গত? এর কোনো, আমি তো মনে করি এটা এটা একটা হাস্যকর যুক্ত, এটা কোনো, এটা এলপি স্কুলের ছাত্রদের, ক্লাস 1-2 ছাত্র এই যুক্তি বিশ্বাস করবে না। আচ্ছা, তারপর আরো অনেক করে আর কি, যে যেটা কোশ্চেন একটা করে যে যদি কারো ক্ষতি না হয় তাহলে করা, তাদের ভিতর কারো ক্ষতি না করে যে কোনো বস্তু করাই জায়েজ আর কি, এরকম একটা তারা দেয়। এটা নিয়ে আব্দুর রাজ্জাক ভাই খুব সুন্দর একটা বললেন আর কি। তো আমি আর এটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ দেখুন একটা একটা উদাহরণ দিয়ে আমি এই বিষয়টা শেষ করব। যারা এইটা মনে করেন যে নিলেই, নিয়ম মেনে নিলেই আর কি, কারো ক্ষতি না করে যদি কোনো কিছু করি ওইটা ঠিক। আচ্ছা, তাহলে জীবজন্তুর সঙ্গে যে হয়, যদি কেউ ইন্টারকোর্স করে, তাহলে কি এটা সাধারণভাবে মেনে নিতে হবে যদি আপনারা এটা মনে করেন?
কেননা কনসার্ন তো জীবজন্তু থেকে নেওয়া হয় না। এখন আপনি বলতে পারেন যে জীবজন্তু থেকে তো কনসার্ন নেই না, এখন যখন আপনি আপনার জীবজন্তুকে জবাই করে খেয়ে ফেলেন, তখন কি আপনি মুরগিকে কি জিজ্ঞাসা করেন যে আপনাকে জবাই করে খেয়ে ফেলি, তখন কি কনসার্নটা নেন? নেন না, না। তো জীবজন্তুর সঙ্গে কনসার্ন আসে না। যখন আপনি জবাই করে যদি খেয়ে ফেলতে পারেন, তাহলে তার সঙ্গে ইন্টারকোর্স করা কি অসুবিধা? তাহলে এটাকে সাধারণভাবে মেনে নেন। পশুর কাম তাহলে সাধারণভাবে মেনে নেন, কারণ আপনারা তো কারো ক্ষতি করতেছেন না। তো এই ধরনের যুক্তি তারা দেয় আর কি। তারপর অনেক ই কাম, যেরকম মনে করেন পশু কামিতা তাহলে বৈধ হয়ে যাবে যদি আপনারা এই ধরনের বিষয় বলেন আর কি, যে অন্য কারো ক্ষতি না করে নিজেরা নিজেরা কনসার্ন থাকলে তাহলে এটার কোনো ই নেই, অসুবিধা নাই। তাহলে পশু কামিতা নরমাল করে দিতে হবে, পশুর ক্ষেত্রে কনসার্ন তো হয় না। তারপরে আপনার আরো ধর্ষণকে অনেক ইকে মার্ডারকে, শিশুকামিতাকে, পশুকামিতাকে, অজাচার, মৃত্যুচার সবই বৈধ হয়ে যাবে এই যুক্তিতে যদি আপনি আনেন। আর এই সবই যদি পশুকামিতা, শিশুকামিতা, অজাচার, মৃত্যুচার এই সবগুলো যদি আপনি আহ বলে দেন যে এগুলো ঠিক, তাহলে আমি মনে করব এর থেকে খারাপ মানসিকতা তো নাই। আর তাকে আমার মনে হয় সরকার থেকে হয় তাকে পাগলাগারদে পাঠাতে হবে, না হলে ভালো কোনো দিতে হবে, মেডিকেল ই দিক, সরকার থেকেই দিক। তার যদি কোনো না থাকে আর কি, যে টাকা পয়সা নাই, সে চিকিৎসা করতে পারতেছে না, তাহলে সরকার থেকেই দিক। আর না হলে তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হোক, পৃথিবীতে তার কোনো দরকার নেই, কারণ এই ধরনের মানসিকতা নিয়ে যদি সে থাকে আর কি। এজন্যই তো আজকে আমাদের আলোচনার টপিকটাই হচ্ছে যে ট্রান্সজেন্ডার মানে বিকৃত মানসিকতা। আর এই বিকৃত মানসিকতার লোকদেরকে আসলে ট্রিটমেন্ট খুব জরুরি দরকার, আর সেটা সরকার থেকে দেওয়া দরকার। এরপরে ভালো না হলে অন্য গ্রহেদেরকে পাঠানো উচিত। তো আসলে ইসলাম কি বলে এই ব্যাপারে? আসলে ইসলাম কি বলতেছে যে এরকম একটা আজকের পৃথিবী, আজকের দুনিয়া, আজকের বিজ্ঞান, আজকের সমাজ যেটাকে অ্যাভয়েড করতেছে, যেটাকে পছন্দ করে না, সেটাকে কিন্তু ইসলাম অনেক আগে থেকেই, ইসলাম কিন্তু এটাকে খারাপ বলেছে। এবং অনেক আগে থেকেই কিন্তু ইসলাম এটাকে প্রত্যাখ্যিত করেছে, দূরীভূত করেছে। যে আমরা যদি দেখি সহিহ বুখারীতে 5885 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা ইবির রিজাল। যেই সমস্ত পুরুষরা নারীদের মতো হয়, নারীদের আকৃতি, নারীদের প্রকৃতি গ্রহণ করে, নারীদের মতো হতে চায়, অর্থাৎ পুরুষ হয়ে সে নারী, এবং যেই সমস্ত নারীরা তদ্রুপ ভাবে পুরুষের মতো হতে চায়, পুরুষের আকৃতি, পুরুষের পোশাকাদি কিংবা পুরুষের মতো হতে চায়, অর্থাৎ পুরুষের মতো, সেই সমস্ত নারী এবং পুরুষ উভয়ের উপরে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ লানত এদের উপরে পড়ুক। রাসূলুল্লাহ অভিশাপ দিয়েছেন, লানতের অভিশাপ দিয়েছেন। তো হাসাব ভাই যদি একটু সাউন্ডটা মিউট করেন। একইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, এটাও সহিহ বুখারীর 4886 নম্বর হাদিস, সহিহ হাদিস। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই 5-6 শ্রেণীর মানুষদের উপর লানত করতেছিলেন। এক শ্রেণী ছিল আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহি, যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। যেমন ধরেন আহ একজন পুরুষ সে যৌনাঙ্গ বিকৃত করে মহিলা হয়ে গেল, এটা একটা কিন্তু বিকৃতি, মানে স্রষ্টার স্রষ্টার সৃষ্টিতে বিকৃত করা। অর্থাৎ স্রষ্টার সৃষ্টিতে যে বিকৃত করে তার উপরে কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লানত করতেছেন। তো এক মহিলা, আহ মানে আসাদ গোত্রের এক মহিলা, তখন সহিহ বুখারীতেই রিওয়ায়াত, এসে বলতেছে যে আপনি লানত করতেছেন, এই ব্যাপারে কি কি বলেছে বা আপনি কোথায় পেয়েছেন? তখন তিনি বলতেছেন যে এটাতে তো আমি লানত করি নাই, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে এবং সেটা কোরআনেও আছে। তো বলছে যে কোরআনে কোথায় আছে এটা? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতটা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে ওমা আতাকুমুর রাসূল, তোমাদের কাছে যা নিয়ে এসেছে তোমাদের রাসূল, ফাখুযুহু, তা গ্রহণ করো, এবং ওমা নাহাকুম আনহু, এবং যা থেকে রাসূলুল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন, ফান্তাহু, সেটাকে তোমরা কি করো?
সেটাকে যেটাকে ফাংতাহু সেটাকে তোমরা প্রত্যাখ্যান করো, বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কেননা আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর শাস্তিদাতা, এবং তিনি খুব কঠিন ভাবে পাকড়াও করেন, তার শাস্তিটা খুবই ভয়ঙ্কর। তো তো তখন উনি বলতেছেন যে রসুল্লাহ তো আমাদের জন্য এই আদর্শ নিয়ে আসেননি। তো রসুল্লাহ যেটার উপরে লানত করেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে, এবং সেটা যদি আমরা করি আমাদের উপরে লানত হবে এবং এটা আমরা অভিশপ্ত হব। তো এরকম একটা ভয়ঙ্কর জিনিস, যেটা ব্যাপারে রসুল্লাহ নিজে লানত করে গেছেন, সাহাবীরা লানত করেছেন, এবং সাহাবেকরা সেটা নিয়ে কোরআনের কথা বলেছেন যে কোরআনে এটাকে নিষেধ করা হয়েছে, হাদিসে নিষেধ করেছে, রসুল্লাহ নিষেধ করেছেন। এইরকম একটা ভয়ঙ্কর একটা ব্যাপারকে, এইরকম একটা ভয়ঙ্কর অপরাধকে, পাপকে আজকে আমাদের মুসলিম সমাজে চাপিয়ে দেওয়া হচ্ছে, তো হচ্ছেই। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কিনা টার্গেট করে এরকম ট্রান্সজেন্ডারের মতো বিষয়কে শিখানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে, মুসলিম সমাজকে হেফাজত করুক, এবং পাশাপাশি আমাদের প্রত্যেক মুসলমানকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে যে এই পশ্চিমা অপসংস্কৃতি, সমাজ বিধ্বংসী কোনো মতবাদ যেন আমাদের মুসলিম সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে। আমরা হাসাব বিন আহমেদ ভাইয়ের শেষ কথা নিয়ে ইনশাল্লাহ আমরা শেষ করব। জি ভাই, আহ, শেষে আমি কিছু রিপোর্ট আমি দেখাবো, এটাও দেখাই আপনাদের, তাতে সুবিধা হবে। আচ্ছা, বিবিসির একটা রিপোর্ট আমরা দেখি। আমাদের যেই ইগুলো আছে, রিপোর্ট গুলো, এগুলো আমাদের সমাজকে কি দেখাচ্ছে। তখন বিবিসির একটা রিপোর্ট বাংলা, এখানে আছে কি যে এখানে তারা করেছেন, রিপোর্ট করছেন, অনেক অনেকে এখন নিজেদের নারী বা পুরুষ থেকে আলাদাভাবে দেখাচ্ছেন এবং দেখছেন এই ভিন্ন লৈঙ্গিক পরিচয়গুলো কি। এটা দেখুন স্পন্সর, মানে এগুলো তারা প্রমোট করতেছে আর কি, এই ধরনের নিউজ। আচ্ছা, আরো একটা নিউজ বিবিসি নিউজে দেখুন, এখানে দেখুন যে কি যৌন সম্পর্ক স্থাপনে এসেক্সুয়ালদের অনাগ্রহের কারণ সমাজ বা পরিবার তাদের কি চোখে দেখে। দেখুন স্পন্সর, এই দেখুন স্পন্সর, এগুলো তারা স্পন্সর করে, এগুলো তারা প্রমোট করে। এই দেখুন আহ, এখানে দেখুন বিবিসির আর একটা নিউজ, বাংলাদেশের প্রথম পুরুষ বিউটি ব্লগার সোশ্যাল মিডিয়ায় নিজেকে নন বাইনারি হিসাবে পরিচয় দেন। আচ্ছা, বাংলাদেশের একটা বিউটি ব্লগার, সে কোন বিষয়ে পরিচয় দেন সেটা বিবিসি নিউজ হওয়ার কি প্রয়োজন, সেটাই আমি এখনো বুঝতে পারলাম না আর কি। তারপরে দেখুন এটা প্রমোটেড স্পন্সর, এখানে দেখুন গোল করা আছে রেড পিন এই দিয়ে। তারপর দেখুন বিবিসির আরো একটা রিপোর্ট, সামাজিকভাবে গ্রহণযোগ্য না হলেও বাংলাদেশে অনেক তরুণ যুগল বিয়ে না করেই একসাথে থাকছেন, লিভ ইন রিলেশনশিপ। হ্যাঁ, এর থেকে ভয়ানক কি হতে পারে? তারপরেও এই নিউজগুলো বিবিসি কভার করে, তারপরে সেটাকে প্রমোট করে। দেখুন এই দেখুন রেড দিয়ে রেড করা আছে, এটা স্পন্সর, দেখলেন তো। লিভ টুগেদার নিয়ে বিতর্ক কেন, তাদের প্রশ্ন এটা, লিভ টুগেদার নিয়ে বিতর্ক কেন? তো এই ধরনের বিকৃত নিউজ যদি আমাদের দেখায়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের মেন্টালিটি কিরকম হবে সেটা একবার ভেবে দেখা উচিত। আর এই নিউজগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, আর আমাদের যারা বড়রা আছে তারা এই নিউজগুলো নিয়ে অল্প ঘাটাঘাটি করা উচিত। এই ধরনের নিউজ, এই ধরনের বিকৃত মানসিকতার কোনো নিউজ যাতে আমাদের সামনে না আসে। আর আজকালকার যে বিষয়গুলো থাকে আপনার, মিউজিক, নাটক, সিনেমা, গান, এই সবগুলোতে কিভাবে আপনি পরকীয়া করতে পারবেন, কিভাবে আপনি হোমোসেক্সুয়ালিটি হতে পারবেন, আর এই হোমোসেক্সুয়ালিটি কেন নরমাল, এই বস্তুগুলোই বোঝানো হয়। আর এই বস্তুগুলো থেকে আমাদের দূরে আসতে হবে। আর আমাদের যারা বড়রা আছে তারা এই বিষয় নিয়ে ভালো করে অল্প গুরুত্ব নিয়ে এই বিষয়টা দেখা উচিত। কারণ অনেকেই মনে করে, বা আমাদের যারা বড়রা আছে তারা হয়তো জানেই না যে এই ধরনের বস্তু আমাদের সমাজে ঢুকে গেছে। আমাদের আমাদের সন্তানরা বা তাদের সন্তানরা, আমাদের চারপাশে থাকা আমাদের ফ্রেন্ড সার্কেলরা এই ধরনের ক্যান্সারে আক্রান্ত। তো আমি একটা হাদিস এখানে উল্লেখ করব যে যখন কিয়ামতের আলামত নিয়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছিলেন যে কিয়ামতের আলামত সময়ের ভিতরে কি হবে, কিয়ামতের আগে কিরকম হবে, শিশুরা হয়ে যাবে ক্ষিপ্ত, দুর্ব্যবহারকারী,
শিশুরা ক্ষিপ্ত হয়ে যাবে, মানুষ যোগাযোগ করবে থালার সাহায্যে, ধরেন ডিশ অ্যান্টেনা বর্তমান যুগে যেটা আমরা বলতে পারি। এজন্য আত্মীয় সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বর্তমান কত আমাদের আত্মীয় সম্পর্ক আমরা ধরে রাখি তা বলাই বাহুল্য। বাদ্যযন্ত্র থাকবে মানুষের মাথার উপর, আমাদের মাথার উপর বাদ্যযন্ত্র থাকবে, ইয়ারফোন ধরে নিতে পারেন। এই হাদিসে একটা ছিল, লাইন ছিল, যেটা আমার আরবিক উচ্চারণ খুব একটা ভালো না, তো আমি এখন করব, আব্দুল রাজাক ভাই ভুল হলে ক্ষমা করে দিবেন। যে এখানে ছিল, আর রাজুলু বির রিজাল ওয়া নিসাউ বিন নিসা, পুরুষ পুরুষের সাথে মিলিত হবে আর নারী নারীর সাথে মিলিত হবে। চিন্তা করুন, যেই ক্যান্সার, যেই বস্তু, যেই ভয়ানক বিকৃতি এখন ঘটবে, সেই ভয়ানক বিকৃতির কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, যে কিয়ামতের লক্ষণ হলো পুরুষ পুরুষের সাথে মিলিত হবে আর মেয়ে মেয়ের সঙ্গে মিলিত হবে। এখন আমি এই হাদিসটা বলে আমার এই ট্রান্সজেন্ডার ব্যাপারটা নিয়ে আলোচনা আমি শেষ করতে চাইতেছি। যদি কোনো কোশ্চিন এখন আব্দুর রাজ্জাক ভাই করেন, তাহলে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো দর্শক, আমরা 2-1 মিনিটের ভিতরে লাইভ শেষ করে দিব। আমরা এখন শুরুতেই 2-1টা শুধু উত্তরণের উপায় নিয়ে 2-1টা কথা বলবো। আমরা ট্রান্সজেন্ডার এই মতবাদ যে বাংলাদেশ সহ মুসলিম দেশগুলো চাপানো হচ্ছে, এই ব্যাপারে আমাদের আমাদের কি করণীয়, 2-1টা পয়েন্ট যদি আপনি বলেন ইনশাল্লাহ। আমাদের করণীয়, যে যদি আমরা বলি করণীয়, ঠাস করে এটার কোনো করণীয় আমরা বের করতে পারবো না। করণীয় প্রথম যেটা করণীয় হবে আমাদের, সেটা হলো আমাদের ফেতনামুক্ত হতে হবে। ধরেন যদি আপনি ইতে থাকেন, বিশেষ করে শহরে থাকেন, আপনার হাতে যদি হাই স্পিড ইন্টারনেট থাকে, আর এই সব সিনেমা মুভি এইগুলো যদি আপনি দেখতে থাকেন, তাহলে আপনার ব্রেন ওয়াশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেরকম গ্রামের একটা পরিবেশে কেউ একজন বড় হয়ে তার গে হওয়ার সম্ভাবনা বা এলজিবিটি কি হওয়ার সম্ভাবনা, হোমোসেক্সুয়ালিটি হওয়ার সম্ভাবনা এই ঈদ থেকে শহরে যারা থাকে তাদের অনেক কম। তো তার মানে এখান থেকে আমাদের প্রথমে বের হয়ে আসতে হবে। আর দ্বিতীয়তে আমাদের ইসলামকে মান্যতা দিতে হবে। আর চতুর্থতে আমাদের যারা শিক্ষক আছে, যারা আমাদের বিজ্ঞান বোঝায় বা যাদেরকে আমরা বিশ্বাস করি, যাদের কিতাব আমরা পড়ি, আমাদের সিলেবাসে কি কিতাব আছে, এই কিতাবগুলো আমাদের ঠিক করতে হবে। কারণ যখন আপনি ছোট থেকে একজন মানুষকে এই ডারউইনিজম থিওরি দিয়ে পড়াবেন, মানুষ বাদর থেকে হয়, এই ধরনের থিওরি দিয়ে যখন একটা ছোট মানুষ পড়ে আসবে যে হোমোসেক্সুয়ালিটি, এলজিবিটি কিউ এগুলো সাধারণ বিষয়, এইগুলো যখন পড়ে পড়ে সে বড় হবে, তাকে বোঝানো খুব একটা মুশকিল একটা ব্যাপার। এই ঠিক করতে হবে আমাদের, যে প্রজন্মটাকে ঠিক করার জন্য এইটা ঠিক করতে হবে আগে। আমাদের যারা আগের যারা জেনারেশন, যারা আমাদের গাইড করতেছে, তাদের ঠিক হতে হবে। আর 3 নাম্বার, এটা সরকার থেকে পদক্ষেপ নিতে হবে। আমাদের মতো সাধারণ মানুষের কোনো পদক্ষেপে এটা কিছু হবে না। 1% কাম হয়তো হতে পারে আমার মনে হয়। সরকার থেকে খুব স্ট্রিংলি করতে হবে। বড় বড় তারা যদি কোনো সন্দেহ থাকে, বড় বড় রিসার্চ করুক তারা নিজে। যেরকম আমাদের বড় বড় ইউনিভার্সিটি আছে, আপনাদের ঢাকা ইউনিভার্সিটি আছে, আপনাদের বড় বড় ইউনিভার্সিটি আছে, বড় বড় ইউনিভার্সিটি থেকে তারা রিসার্চ করুক যে কোনটা ঠিক কোনটা ভুল। তারপরে রিসার্চের পরে যদি অবশ্যই বের হবে যে এটা ন্যাচারাল না, তারপরে যদি কেউ এই ধরনের কার্যক্রম করে তাকে উচিত শাস্তি দেওয়া হোক। আর যেই যারা এই ধরনের কিতাব লেখে তাদেরকে উচিত শাস্তি দেওয়া হোক। যারা বিজ্ঞানের দোহাই দিয়ে এই ধরনের ভুল ইনফরমেশন আমাদের মাঝে ছড়িয়ে দেয়, তাদেরকেও শাস্তি দেওয়া হোক। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর আমাদের ইন্ডিভিজুয়ালি যে বস্তুগুলো করার, সেটা হলো আমাদের ইসলাম মেনে চলতে হবে। এরকম ভাবে ইসলাম মেনে চলা যাবে না যে আমার ওই লাইনটা ভালো লাগে, কোরআনের এই একটা ভালো লাগে, তো আমি এই একটা মানবো, এই একটা ভালো লাগে না, আমি এই একটা মানবো না। এটা তো ইসলাম তো আর মামার বাড়ির আবদার না যে অল্প নিলাম আর অল্প নিলাম না, এরকম তো না। পুরোপুরি আমাদের ইসলাম মেনে চলতে হবে। আর 2 নাম্বার, পড়াশোনা করতে হবে। শুধু ওই একজন রাইটারের পড়াশোনা করে কোনো কিছু হবে না। 2-3 জনের আপনি করুন, লেখা পড়ুন, তারপরে আপনি বুঝতে পারবেন যে কোনটা আসল বিজ্ঞান, কোনটা কি। আর প্রত্যেক বিজ্ঞানের একটা লিমিটেশন থাকে।
সব সময় এই বিজ্ঞানের যে রিসার্চটার কথা আমরা বলি যে অমুক রিসার্চ অমুক হয়েছে, এই রিসার্চটা কখনোই 100% হয় না, 100% ঠিক হতে নাও পারে। কারণ এই রিসার্চটা আমরা একটা, আমি আগের লাইফে বলেছিলাম যে কিভাবে রিসার্চ গুলো করা হয়। আমি আবার এটা বলি যে বিজ্ঞানের রিসার্চটা কিভাবে করা হয়। ধরেন আমি আর আব্দুর রাজ্জাক ভাই দুজনে আমরা চেষ্টা করব যে হাঁসের কয়টা পাও থাকে এটা আমরা বের করব, এটা আমাদের রিসার্চ। তো আমরা পৃথিবীর 10টা দেশ আমরা ঘুরলাম যে হাঁসের কয়টা পাও থাকে। তো আমরা জানলাম যে হাঁসের প্রত্যেকটা দেশ ঘুরে দেখলাম যে হাঁসের 3টা করে পাও থাকে। প্রত্যেকটা দেশে হাঁসের 3টা করে পাওয়া আছে। তো আমরা 10টা দেশ ঘুরলাম, ঘুরে আসার পর আমরা ওটার একটা রিপোর্ট করলাম। আমরা হার্ভার্ড ম্যাগাজিনে বা বড় বড় যে ম্যাগাজিন গুলো থাকে, আমরা বিজ্ঞানের বই আমরা সিলেবাসে ওটা ঢুকিয়ে দিলাম যে হাঁসের 3টা করে পাও থাকে। আমরা এই রিসার্চটা করে তার 1 সপ্তাহ পরে যখন আমরা বাসায় আসলাম, বা আব্দুর রাজ্জাক ভাই যখন যখন আমাদের বাসায় আসলো, তখন আমরা আব্দুর রাজ্জাক ভাই খাওয়ার জন্য একটা কিছু তো করতে হবে, তো আমরা বাজার থেকে আব্বু একটা হাঁস নিয়ে আসলো। তো ওই হাঁসের পাও আমরা 2টা দেখলাম। তার মানে হয়ে গেল যে আমরা যে এই যে হাঁসের পাও 3টা বের করলাম 10টা দেশ ঘুরে, এইটা পুরাপুরি একটা ভুল ইনফরমেশন ছিল। তো বিজ্ঞান কখনো, বিজ্ঞানের রিসার্চ 100% ঠিক হয় না। আর একটা রিসার্চ নিয়ে লাফালাফি না করাই উচিত। কারণ আমার অনেক ফ্রেন্ড এই রিসার্চটা নিয়ে লাফালাফি করে যে এটা জেনেটিক্যালি হয়। আরে ভাই, বিজ্ঞান তো এটাও বলে যে জেনেটিক্যালি আপনি যদি অ্যালকোহলিক হন 50% দায়ী। তো আপনি কি বলবেন যে আপনার জেনেটিক্যালি এটা আছে, আপনি মদ খান? তো এই ধরনের মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জি, আব্দুর রাজ্জাক ভাই। জাযাকুমুল্লাহু খায়রান ভাই, খুবই সুন্দর আলোচনা হয়েছে, অসাধারণ। এবং যারা আশা করি আলোচনাটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন, ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে লাইভটা দেখেছেন। এবং সত্যনার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি, আসলে ধন্যবাদ দিয়ে শেষ হবে না, হাসান বিন আহমেদ ভাইকে। আবারও দেখা হবে সত্যনা দর্শক নেক্সট কোনো আমি লাইভ ভাই, প্রোগ্রামে। জি ভাই, এবং হ্যাঁ আসাদ ভাই, ভাই। আচ্ছা, আপনি শেষ করবেন? হ্যাঁ, শেষ করতে যাচ্ছিলাম, আচ্ছা, আমি কিছু যদি শেষ বলেন। করার আগে, আচ্ছা আপনি বলে আমাকে দিয়েন, আমি শেষ করে দিব নাকি? আমি একটু বলি, তার মানে একটা সুসংবাদ আমি সত্যমানার ইকে দিতে চাই আর কি। আচ্ছা আচ্ছা, একটা ঠিক আছে খুশির ঠিক খবর আছে। দিয়ে তো কথা শেষ করি। আমি, আচ্ছা তাহলে একটা খুশির খবর আমার হাসান বিন আহমেদ ভাই দিবেন আমাদেরকে। অবশ্যই খুশির সংবাদ শুনতে খুব ভালো লাগে। আমরা খুশির সংবাদটা শুনবো, শুনেই আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামটা শেষ করে দেবো। হাসান বিন আহমেদ ভাই, খুশির সংবাদটা আমরা শুনবো। জি, আহ সত্যমানার যারা নিয়মিত পাঠক আছেন বা সত্যমানা যারা পড়ে, তাদের জন্য হয়তো এটা খুবই খুশির একটা সংবাদ হবে যে আমরা খুব চেষ্টা করতেছি খুব দ্রুত আমরা যাতে সত্যমনার একটা মোবাইল অ্যাপ প্লে স্টোরে নিয়ে আসতে পারি। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ 2-3 দিনের ভিতরে আমরা প্লে স্টোরে সত্যমনা অ্যাপ চলে আসবে ইনশাল্লাহ। আমরা খুব প্রাণপণ চেষ্টা করতেছি। আর অ্যাপটা সাইটে থেকে, ওয়েবসাইটে থেকে অ্যাপে আপনাদের পড়ার বেশি মজা হবে বলে আমি মনে করি। আমরা ওইভাবেই অ্যাপটা ডিজাইন করতেছি। যাক, আর 3-4 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার সত্যমনা আলহামদুলিল্লাহ অ্যাপটা প্লে স্টোর আলহামদুলিল্লাহ। থেকে ডাউনলোড করতে পারবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জন্য সত্যমরা যারা পাঠক মহল আছেন তাদের জন্য কতটি ইজি হবে। অ্যাপটা ইনস্টল করে রাখবেন, চাইলে সেখান থেকে আপনারা সত্যমরা লেখাগুলো পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই খেদমতকে, এই দিনের দাওয়াতের ক্ষেত্রে আপনার যে অগ্রণী ভূমিকা, এটাকে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।